ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ইয়ানিউ বলে, আপনি এটা কেন করছেন? ইউনশি বলে, মা, শাওচি আপনাকে পছন্দ করে, আপনি কেন ওর সঙ্গে এরকম করছেন? এতে তো ও সারা জীবন আপনার উপর রেগে থাকবে। তার শাশুড়ি বলে, রেগে থাকুক, আমি যদি সত্য জানতে পারি তাহলে এতে আমার কোনো অসুবিধা নেই। তবে ইউনশি বাধা দিলে তার শাশুড়ির আদেশে দুজন লোক ইউনশিকে ধরে। তবে ওই সময় চুই এসে ইউনশিকে ধরে। সে বলে, ফুপু, আপনি বললেন আজ এখানে ব্লাড টেস্ট হবে, তাহলে ব্লাড টেস্টের আগেই আপনি ওকে শাস্তি কেন দিচ্ছেন? ইউনশি বলে, এটা আমাদের পরিবারের ব্যাপার, আপনি দয়া করে চলে যান। চুই বলে, এত ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া আমি নিজের ইচ্ছায় আসিনি, ফুপু আমাকে দাওয়াত দিয়েছে। সে তার ফুপুর কাছে এসে বসে আর বলে, আপনার কি সন্দেহ হচ্ছে শাওচি আমার ছেলে? আচ্ছা, যদিও আমার ছেলে হয় তাহলে আপনি কি করবেন? তার ফুপু বলে, তোমার ছেলেকে আমি তোমার কাছে দিয়ে দেব। ইয়ানিউ চিৎকার করে বলে, একদম না। চুই বলে, আর যদি ও আমার ছেলে না হয়, গোটা রাজ্যবাসী জেনে যাবে যে আপনি আমার বদনামি করার চেষ্টা করেছেন। আপনি তো জানেনই রাজকুমার লিওন মিথ্যা কথা একদম পছন্দ করে না, তাকে আপনি কি বলবেন? তার ফুপু বলে, দরকার পড়লে আমি তার কাছে ক্ষমা চাইব, তবে ব্লাড টেস্ট আজ হবেই। ইউনশি ভীষণ ভয় পাচ্ছিল। চুই এটা দেখে মনে মনে বলে, ও এত ভয় কেন পাচ্ছে? শাওচি কি সত্যিই আমার ছেলে? তখন ইয়ানিউ ইউনশির হাত ধরে। সে বলে, ঠিক আছে, তাহলে পরীক্ষা শুরু করা যাক। একটু পরে নতুন করে সবকিছু আনা হয়। ইয়ানিউ ইউনশিকে ধরে বলে, সব ঠিক আছে। ইউনশি শাওচিকে কাছে এনে বলে, ব্লাড টেস্ট করলে তোমার আঙুল থেকে রক্ত নিতে হবে, তুমি কি ভয় পাচ্ছ? শাওচি বলে, আমি বড় হয়ে গেছি, আমি এগুলো ভয় পাই না। ইউনশি এরপরে তার আঙুল কেটে দুইটা বাটিতে এক ফোঁটা রক্ত দেয়। এরপরে চুই আর ইয়ানিউ দুজনেই নিজের হাত কেটে আলাদা আলাদা বাটিতে রক্ত দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় ইয়ানিউর রক্তের সঙ্গে শাওচির রক্ত মিলে গেছে, আর চুইর রক্ত শাওচির রক্তের চাইতে আলাদা হয়ে আছে। অর্থাৎ প্রমাণ হয়ে যায় শাওচি ইয়ানিউর ছেলে। দেখো, আগে যেহেতু ডিএনএ টেস্ট ছিল না, তাই আগে মানুষ এভাবেই পরীক্ষা করত। ইয়ানিউ বলে, আমাদের পরিবার আজ বিনা কারণে আপনাকে বিরক্ত করলো, এজন্য আমি দুঃখিত। এরপর সে ইউনশিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা চুইয়ের কাছে ডাক্তার আসে। চুই বলে, আচ্ছা, আপনি কি বলতে পারবেন ব্লাড টেস্ট কি 100% অ্যাকুরেট হয়? ডাক্তার তখন পানি নিয়ে আসে, সেটার মধ্যে সে একটা পাউডার দিয়ে চুইয়ের এক ফোঁটা রক্ত দেয় আর নিজের এক ফোঁটা রক্ত দেয়। দেখা যায় সেই রক্ত মিলে গেছে। ডাক্তার বলে, কিছু ফর্মুলা পাউডার আছে যেগুলো পানির সঙ্গে মিলিয়ে দিলে যে কোনো রক্তই একসঙ্গে মিশে যায়। তখন চুই বুঝতে পারে ওই সময় ইয়ানিউ ইউনশির হাতে লুকিয়ে একটা পাউডার দিয়েছে, আর ইউনশি শাওচির রক্ত বাটিতে ফেলার সময় সেই পাউডার বাটিতে দিয়েছে। চুই সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে তারা কিছু তো অবশ্যই লুকাচ্ছে। এদিকে ইয়ানিউ আর তার এক সৈনিক একসঙ্গে কথা বলছিল। এখানে ইয়ানিউ বলে, কাউকে কোনো সন্দেহের মধ্যে রাখা যাবেই না, আমার আর ইউনশির মধ্যে যে আসবে আমি তাকে শেষ করে ফেলবো, আর শাওচির আসল পরিচয় যাতে কেউ জানতে না পারে। এই কথা বাইরে থেকে ইউন শুনে ফেলে, আর সে বুঝতে পারে শাওচির আসল পরিচয়, মানে হয়তো শাওচির বাবা সত্যিই চুই। সে সেখান থেকে পালানোর সময় একটা পিলারের সঙ্গে ধাক্কা লেগে যায়। ইয়ানিউ দৌড়ে বাইরে আসলে কাউকে দেখতে পায় না, তবে সে সেখানে ইউনের কানের দুল দেখতে পায়। সে তখন তার সৈনিককে বলে দেয় ইউনকে তাড়াতাড়ি ধরতে। এদিকে ইউনশি ঘুমন্ত শাওচিকে দেখছিল। তখন চুইশি তাকে কিছু খাবার দিয়ে বলে, আজ বৃষ্টি হতে চলেছে, আপনাকে কি আজ যেতেই হবে? ইউনশি তাকে শাওচির খেয়াল রাখতে বলে চলে যায়। এরপর দেখা যায় চুই আজ আবার টেম্পলে এসেছে। এখানে সে আর প্রিস্ট কিছু কথা বলে। প্রিস্ট বলে, ওই দিন সেনাদের চিঠি নিয়ে আসতে যে ভদ্রমহিলা আমাকে সাহায্য করেছিল, সে আজ পাশের প্যাভিলিয়নে প্রার্থনা করছে, আপনি চাইলে তার সঙ্গে দেখা করতে পারেন। চুই বুঝতে পারে ইউনশি আজও টেম্পলে এসেছে। সে বলে, ঠিক আছে, আমি নিজে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ইউনশি আসলে এখানে চুইয়ের মায়ের নামে একটা মেমোরিয়াল ট্যাবলেট বানিয়েছে। সে বলতে থাকে, মা, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমি ঝো ফ্যামিলির ইনচার্জ হয়ে যাব। এরপরে আমি আপনার, চুইর আর শাও ফ্যামিলির উপর করা অন্যায়ের প্রতিশোধ নেব। আমি শুধু চাই চুই আর শাওচি ভালো থাকুক, সকল কিছু যেন আমার উপর দিয়ে যায়, বাকি সবকিছু আমি একা সহ্য করতে পারবো। তবে তখনই চুই সেখানে চলে আসে। প্রথমে সে তার মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে সম্মান জানায়। এরপরে বলে, আজ ব্লাড টেস্টের সময় তুমি এত নার্ভাস ছিলে কেন? ইউনশি বলে, আমি ভয় পাচ্ছিলাম শাওচি আর ইয়ানিউর রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। চুই বলে, প্রিস্ট বলল গত 7 বছরে এই দিনটাতে তুমি এই জায়গায় আসো, তুমি কি এই বিষয়ে আমাকে বলবে না? ইউনশি বলে, আমি আমার ছেলের জন্য এখানে প্রার্থনা করতে আসি। চুই বলে, তুমি আমাকে সত্যি করে বলো, শাওচির বয়স 6 বছর, তাই না? ইউনশি একদম চমকে যায়। এদিকে ইউন দৌড়ে যেতে থাকে আর বলতে থাকে, আমাকে এখনই জেনারেলকে গিয়ে সত্যিটা বলতে হবে, ইয়ানিউ আমাকে মেরে ফেলবে, কারণ আমি সত্যিটা জেনে গেছি। ওই সময় সে নিচে পড়ে যায়, আর এরপর সে ভয় পেতে থাকে। এদিকে ইউনশির ভয় দেখে চুই বলে, আমি জানতাম আমাদের বিয়ের দিনই তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলে, তাই না? ইউনশি বলে, বাজে কথা, শাওচির বয়স 5 বছর, ইয়ানিউর সঙ্গে বিয়ে হওয়ার পর আমি প্রেগনেন্ট হয়েছি। চুই বলে,
তাহলে ইয়ানিউ ব্লাড টেস্টের সময় আলাদা পাউডার মিশিয়েছিল কেন? এর উত্তর আমাকে দাও। মুন্সি বলে, তোমার যদি এত সন্দেহ থাকে তাহলে চলো আরেকবার পরীক্ষা করি। তুমি আমার মাত্র একদিন এক রাতের স্বামী ছিলে। তুমি জানো গত 7টা বছরে আমি কত কষ্ট করেছি, কত কষ্ট, কত অপমান সহ্য করে আমি আজ এই পর্যায়ে এসেছি। আমার ছেলেকে মানুষ করেছি। আমার ছেলেকে তুমি শান্তিতে বাঁচতে দাও। ও তোমার শিষ্য, এমন কিছু করো না যে মানুষ ওর নামে বদনামি করবে। চুই বলে, আমি শুধু সত্যি জানতে চাই। শাওচি একদম আমার মতোই। ও মার্শাল আর্ট পছন্দ করে। আমার যা খেতে পছন্দ ওরও তাই খেতে পছন্দ। ও ইয়ানিউর মতো একদমই না। ইয়ানিউ ছোটবেলা থেকেই দুর্বল। তোমরা দুজন আলাদা ঘরে থাকো। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। ইউনশি বলে, ইয়ানিউ দুর্বল মানে কি? ইউন প্রেগনেন্ট হয়েছে সেটা তুমি জানো না? চুই বলে, আমি বিশ্বাস করি না। ইউনশি বলে, তাহলে এক কাজ করি, ইয়ানিউর সঙ্গে আমি আবার প্রেগনেন্ট হয়ে তোমাকে দেখাই। চুই তার হাত ধরে বলে, তুমি আমার মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে বসে কসম করে বলতে পারবে? ইউনশি সেখানে বসে যখনই কসম করতে যায়, চুই তার মুখ চেপে ধরে। এদিকে দেখা যায় ইয়ানিউ ইউনের সামনে দাঁড়িয়ে আছে। ইউন বলে, হুজুর আমাকে মারবেন না, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। ইয়ানিউ বলে, আমি জানি, এই জন্যই আমি তোমাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম। কিন্তু তুমি তো ইউনশির জায়গা নিতে চাইছো। আর তার চেয়েও বড় কথা, আমি সন্তান চাই, তবে সেটা ইউনশির গর্ভে, তোমার গর্ভে না। এই কথা বলে সে তাকে চাকু আঘাত করে মেরে ফেলে। অন্যদিকে চুই বলে, কসম করতে হবে না, আমি বিশ্বাস করেছি তোমার কথা। এরপর সে যখন চলে যাচ্ছিল তখন বলে, আজ অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা ভালো না, আজ রাতটা এখানে থেকে যাও ভাবি। এই বলে সে চলে যায়। এদিকে ইয়ানিউ ইউনকে টেনে চুইর ঘরের সামনে এনে ফেলে রাখে আর বলে, মারতে তো ইচ্ছে করে তোমাকে চুই। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে মিনিস্টার অব জাস্টিসের লোকেরা এসে বলতে থাকে, জেনারেল আপনার ঘরের সামনে একজন মরে পড়ে আছে আর আপনি দরজা লাগিয়ে ভেতরে বসে আছেন, এটা কিন্তু হতে পারে না। অন্যদিকে ইউনশির কাছে চুইসি এসে বলে, ইউন মারা গেছে আর তার বডি পাওয়া গেছে জেনারেলের প্যাভিলিয়নের সামনে। বড় ম্যাডাম সকালবেলায় রাজপ্রাসাদে চলে গেছে আর মহারাজের কাছে নালিশ জানিয়েছে যে জেনারেল ইউনকে মেরেছে, তার পেটে এই বংশের বংশধর ছিল, সে জেনারেলের বিচার চায়। এখন মিনিস্টার অব জাস্টিসের লোকেরা জেনারেলকে নিয়ে যাবে বলছে। ইউনশি বলে, চুই এটা কি করে করবে? আসলে সে তো জানে চুই কাল তার সঙ্গে ছিল, আর সে এটাও বুঝতে পারে যে কেউ একজন চুইকে ফাঁসাচ্ছে। একটু পরে চুই মেন গেট দিয়ে মাত্র বাড়িতে আসে। মিনিস্টার অব জাস্টিস বলে, জেনারেল আপনি কি ওনাকে চেনেন? চুই মুখ দেখে বলে, হ্যাঁ চিনি, উনি উপদেষ্টার নতুন কনকিউবাইন। মিনিস্টার বলে, আপনাকে এবার আমার সঙ্গে যেতে হবে। চুই বলে, উনি আমার ঘরের সামনে পড়ে আছে, তার মানে তো এটা না যে আমি ওনাকে মেরেছি। আমি কাল বাড়িতেই ছিলাম না। মিনিস্টার বলে, কেউ কি আছে যে আপনাকে দেখেছে? চুই মনে মনে বলে, আমি যদি এটা বলি যে আমি ইউনশির সঙ্গে ছিলাম, এতে তো ইউনশির বদনামি হবে। সে বলে, না, কোনো সাক্ষী নেই। মিনিস্টার তখন তাকে নিয়ে চলে যায়। এরপরে সিনে ইউনশি সেই অফিসিয়ালের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, ম্যাডাম ওই দিন আমাদের হেড আপনাকে মারার জন্য ডাকাতদের পাঠিয়েছিল, এই জন্য আমি লজ্জিত। উনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আমরাও আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা এখন থেকে আপনার উপর লয়াল থাকব, আপনার হয়েই কাজ করব। আর এখন আমি একটা তথ্য জানতে পেরেছি। কিন্তু ইউনশি বলে, আপনারা চান আপনারা যে চুইর বাবাকে মেরেছেন সেই প্রমাণ যে আমার কাছে আছে সেটা আমি কাউকে দেখাবো না, তাই তো? লোকটি বলে, হ্যাঁ। সেই লোক তখন বলে, আমি জানতে পেরেছি যুবরাজ জেলখানায় জেনারেলকে মারতে চলেছে। এটা শুনে তো ইউনশি একেবারে হতবাক হয়ে যায়। এরপর দেখা যায় যুবরাজ আর ইয়ানিউ একসঙ্গে কথা বলছে। এখানে ইয়ানিউ বলে যে চুইকে মারার সকল ব্যবস্থা সে করে ফেলেছে, জেলখানা থেকে চুই জীবন্ত বের হতে পারবে না। যুবরাজ তার প্ল্যানিং এ ভীষণ খুশি। এদিকে মহারাজ রাজকুমারকে জিজ্ঞেস করে, চুইয়ের উপর যে অপবাদ লেগেছে এটা কি সত্যি? রাজকুমার সু বলে, কথাগুলো সত্যি, তবে আমি জানি জেনারেল এই কাজ করতে পারে না, আর সে একজনকে মেরে তার ঘরের সামনে ফেলে রাখবে, এটা তো আর হয় না। আর এই বিষয়ে আমার কাছে একজন সাক্ষীও আছে। তখন সেখানে ইউনশি আসে। ইউনশি বলে, মহারাজ জেনারেলকে ফাঁসানো হয়েছে, জেনারেল এই খুন করতে পারে না। মহারাজ বলে, কেন? ইউনশি বলে, গত রাতে আমি আর জেনারেল একসঙ্গে জেনারেলের মায়ের নামে প্রার্থনা করতে গিয়েছিলাম। ভারী বৃষ্টির কারণে আমরা সেখান থেকে আসতে পারিনি। মহারাজ এটা শুনে রেগে যায়। সে বলে, চুই রাজকুমারীর ফিয়ন্সে আর তুমি উপদেষ্টার স্ত্রী, তোমরা কি করে সারা রাত একসঙ্গে থাকতে পারো? ইউনশি বলে, আমাদের মধ্যে অন্যায় কিছুই হয়নি, আমরা শুধুমাত্র বৃষ্টির কারণে ফেঁসে গিয়েছিলাম। মহারাজ বলে, ঠিক আছে, ওকে না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু সারা রাত অন্য পুরুষের সঙ্গে কাটানোর জন্য তোমাকেই শাস্তি দেওয়া হবে। রাজকুমার সু বলে, বাবা দয়া করে এমনটা করবেন না, উনি শুধুমাত্র জেনারেলকে নির্দোষ প্রমাণ করার জন্য এখানে এসেছে। ইউনশি বলে, মহারাজ জেনারেল অনেক ভালো যোদ্ধা, তার বীরত্বের জন্য অনেক লোকই তাকে হিংসা করে, আজ সে জেলে রয়েছে, কেউ নিশ্চয়ই তাকে মারার চেষ্টা করবে, মহারাজ তাকে বাঁচিয়ে নিন। মহারাজ বলে, তোমার কথা আমি কেন বিশ্বাস করব? ইউনশি বলে, আপনি 10 জন সেনাদের লুকিয়ে সেখানে নজর রাখতে বলবেন, এভাবেই প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি কিনা। মহারাজ বলে, ঠিক আছে,
যদি সত্যি তোমার কথা ঠিক হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, নয়তো গতকালকের ঘটনার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এরপর দেখা যায় রাজকুমার সু বলছে, সত্যি কাল রাতে এক সন্ত্রাস এসেছিল, তখন আমাদের লুকানো গার্ডেরা তাকে ধরে মেরে ফেলে। সেই ইউনশিকে দেখিয়ে বলে, দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা। ইউনশি তাকে ভালো করে দেখে বলে, চিনি না, তবে তার গায়ের গন্ধ অনেক পরিচিত লাগছে। আমার যদি মনে পড়ে আমি আপনাকে জানাবো। এদিকে যুবরাজ তো প্রচন্ড রেগেছিল। সে বলে, আপনার স্ত্রী তো ভালো একটা মানুষ, সে চুইন নামে গিয়ে সাক্ষী দিয়েছে, আবার আমরা তাকে মারার প্ল্যান করছি সেটাও সে আগেই মহারাজকে জানিয়ে দিয়েছে। আপনি তো বলেছেন সে আমার হয়ে কাজ করবে, কিন্তু আমি তো দেখছি সে একটার পর একটা আমার প্ল্যান নষ্ট করে দিচ্ছে। ইয়ানিউ বলে, আপনি চিন্তা করবেন না, ও একবার যদি লেডি ইনচার্জ হয়ে যায় তারপরে ও আপনার হয়ে কাজ করবে, তখন আপনি ওর কাজ নিজের চোখেই দেখতে পারবেন। এদিকে চুই ইউনশিকে বলে, তুমি চলে যাচ্ছ? তুমি আমাকে বাঁচিয়েছো, সবাই জেনে গেছে ওই দিন রাতে তুমি আমার সাথে ছিলে, ওরা তোমাকে অনেক কষ্ট দেবে, তুমি যেও না। ইউনশি বলে, আমাকে যেতেই হবে। চুই বলে, ঠিক আছে, তবে যাই হয়ে যাক তুমি কিন্তু আমার জন্য আর নিজেকে রিস্কের মধ্যে ফেলবে না। মনে রাখবে, আমার কাছে আমার জীবনের চাইতে তোমার জীবনের মূল্য বেশি। ইউনশি বলে, চুই আর মাত্র 3টা দিন সময় দাও, 3 দিন পরেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে সিন কাট হয়ে যায়। ইউনশি ভেতরে আসলে দেখতে পায় ইয়ানিউ শাওচিকে লেখা শেখাচ্ছে। ইউনশি ভেতরে গেলে সে সেই রকম গন্ধই পায় যেরকম ওই সন্ত্রাসের গায়ে থেকে আসছিল। সে বলে, তুমি কি তোমার পারফিউম বদলে ফেলেছো? ইয়ানিউ বলে, হ্যাঁ, কেন, এর গন্ধ কি খারাপ লাগছে? ইউনশি মনে মনে বলে, আমি ভেবেছিলাম এইসবের পেছনে হয়তো যুবরাজ আছে, আমি তো কল্পনাও করতে পারি না যে তুমি চুইকে মারতে চাও। ইউনশি শাওচিকে বলে, তাড়াতাড়ি লেখা শেষ করে চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। পরদিন ইয়ানিউর মা তাকে বলে, তোমার স্ত্রী সারা রাত বাইরে আরেকজনের সঙ্গে ছিল। ইয়ানিউ বলে, ও শুধুমাত্র প্রার্থনা করতে গিয়েছিল, ভারী বৃষ্টির কারণে ও আসতে পারেনি। মা, দয়া করে এই ছোট্ট বিষয়টাকে এত বড় বানাবেন না। তার মা বলে, তুমি একজন অফিসিয়াল, তোমার স্ত্রী অন্যায় করলে তাকে তো শাস্তি দিতেই হবে। সে তখন ইউনশিকে নিয়ে আসতে বলে আর বলে, স্বামীকে ধোঁকা দেওয়ার শাস্তি হলো তাকে খাঁচায় বন্দি করে পানিতে ফেলে দেওয়া হয়। ইউনশিকে জোর করে খাঁচায় ভরা হচ্ছিল। ইয়ানিউ অনেক চেষ্টা করছিল তার মাকে থামানোর, কিন্তু সে পারছিল না। তখন সে একটা চাকু নিয়ে বলে, যদি ওকে নিয়ে যাওয়া হয় তাহলে আমি নিজেকে আঘাত দেব। ওই সময় রাজকুমারী লিউন সেখানে আসে। সে বলে, কি চলছে এখানে? দাসী বলে, এই বউ একজনের সঙ্গে রাত কাটিয়েছে। লিউন তাকে মেরে বলে, কার সঙ্গে রাত কাটিয়েছে? আপনারা কি আমার ফিয়ন্সে চুইর কথা বলছেন? আপনারা এবার রাজ পরিবারকে অপমান করছেন। সারা রাজ্যে যদি এই বদনামি ওঠে আমি কিন্তু আপনাদের সবাইকে মেরে ফেলবো। তো আমাকে ভালো করে বলুন, ইউনশি আর চুইয়ের মধ্যে কি হয়েছে? ইউনশি শাশুড়ি বলে, কিছুই হয়নি, সব ঠিক আছে। লিউন বলে, এখনো ওকে ছাড়ছো না কেন? ইউনশিকে ছেড়ে দিলে ইউনশি তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। লিউন বলে, আমাকে ধন্যবাদ না জানিয়ে তোমার এক্স হাজব্যান্ডকে জানিও। তখন আমাদেরকে দেখানো হয় চুই লিউনকে ইউনশিকে সাহায্য করার জন্য বলেছে। লিউন বলে, তুমি ঝো ফ্যামিলি শেষ করে দিতে চাও, তাহলে ওকে কেন বাঁচাতে চাও? চুই বলে, ও ঝো ফ্যামিলির ইনচার্জ হতে চায়, আমি চাই না আমার জন্য ও ব্যর্থ হোক। লিউন বলে, আমি ওকে সাহায্য করতে পারবো, তবে শর্ত হলো যেদিন ও লেডি ইনচার্জ হবে সেদিন তোমাকে আমার সঙ্গে এই শহর ছেড়ে যেতে হবে। চুই বলে, এগুলো কি বলছো তুমি? আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। লিউন বলে, চ্যাং রাজ্যের রাজকুমারের সঙ্গে আমার বিয়ে ভাঙার জন্যই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ। তোমার যদি কিছু হয় তাহলে আমাকে চ্যাং রাজ্যের রাজকুমারকে বিয়ে করতে হবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি ইউনশিকে বাঁচাবো না। চুই বলে, ঠিক আছে, তুমি ইউনশিকে বাঁচাও, এরপর তুমি যা বলবে আমি তাতেই রাজি। এরপরে ঝো ফ্যামিলির ওয়ারশিপ সেরেমনি দেখানো হয়, যেখানে আজ সবাই একত্রিত হয়ে ঝো ফ্যামিলির অ্যানসেস্ট্রাল হলে প্রার্থনা করছিল। প্রার্থনা শেষে একজন ব্যবসায়ী ইউনশির শাশুড়িকে বলে, বড় ম্যাডাম, আপনার বয়স হয়েছে, আমার মনে হয় এবার আপনার দায়িত্বটা অন্য একজনকে দেওয়া উচিত। শাশুড়ি তো প্রথমে রাজি হয় না, তবে সেখানে থাকা বাকি সকল ব্যবসায়ীরা একই কথা বলে। ইউনশি শাশুড়ি তখন ইউনশিকে বলে, তুমি কবে এগুলো করলে? কবে তুমি সবাইকে তোমার দিকে নিয়ে গেলে? ইউনশি নিচে বসে বলে, ধন্যবাদ মা, আমার উপর বিশ্বাস করার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, এই পরিবারকে আমি সবসময় উপরে নিয়ে যাব। তার শাশুড়ি হেসে বলে, তাহলে আপনারা সবাই একটু বাইরে যান, নতুন ইনচার্জকে আমার কিছু বুঝিয়ে দিতে হবে। ইউনশির শাশুড়ি কয়েকটা মেমোরিয়াল ট্যাবলেট ছড়িয়ে একটা সিক্রেট কক্ষে চলে যায়। এরপর বলে, তুমি ভেবেছো এভাবে করে তুমি ঝো ফ্যামিলির কন্ট্রোল নিতে পারবে? পারবে না। এই পরিবারের ব্যবসা, আভিজাত্য সবকিছু আমার হাতে থাকবে। ইউনশি সেখানে একটা বক্স দেখতে পায়। সে সেটার কাছে যেতে চাইলে তার শাশুড়ি তাকে ধরে, তবে ইউনশি তার গলায় চাকু ধরে বলে, আপনার এই অলংকার আর গয়না দিয়ে আমার কিচ্ছু আসে যায় না, আমি শুধুমাত্র একটা প্রমাণ চাই, বাকি অলংকার আর জিনিসপত্র আপনার কবরে দিয়ে দেব। একটু পর দেখা যায় ইউনশি তার শাশুড়ির গলায় চাকু ধরে তাকে বাইরে নিয়ে এসেছে। সে তার শাশুড়িকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয়।
এরপরে সে সেখানে কতগুলো কাগজ ছিটিয়ে দেয়, যেগুলো ছিল ওই সকল প্রমাণ যে চুইয়ের বাবা মাকে এই সকল অফিসিয়ালরা ষড়যন্ত্র করে মেরেছে। একজন অফিসিয়াল বলে, তুমি আমাদের সঙ্গে ধোঁকা করেছো। তুমি আমাদেরকে বলেছিলে আমরা যদি তোমাকে লেডি ইনচার্জ হতে সাহায্য করি তাহলে তুমি এই বিষয়টা গোপন রাখবে। ইউনশি বলে, জীবনে এত পাপ করে হাতে রক্তের দাগ লাগিয়ে এখনো আপনাদের বাঁচতে ইচ্ছা হয়? বড় ম্যাডাম বলে, গাধার দলেরা, তোমরা জানো ওর হাতে ওটা কি? ওটা হলো যুবরাজের সঙ্গে উজিয়াং রাজ্যের ডিলের কাগজ। অফিসিয়ালরা বলাবলি করতে থাকে, মানে মানে আমাদের যুবরাজ রাজদ্রোহী? ইউনশি সেটা পড়তে থাকে, যেখানে লেখা ছিল, আমরা উজিয়াং রাজ্যের সঙ্গে এই ডিল করছি যে তারা আমাদের সকল সৈনিককে মেরে ফেলবে। আমি যুবরাজ যখন সিংহাসনে বসবো তখন আমি কথা দিচ্ছি আমি উজিয়াং রাজ্যকে 10 একরস জমি দিয়ে দেব। তখন আমাদেরকে দেখানো হয় যুবরাজ দলিলটা দেওয়ার আগে উজিয়াং রাজ্যের রাজকুমার বলে, আপনি চিন্তা করবেন না, আজকের পর থেকে রাজকুমার সু আর জেনারেল চুই বেঁচে থাকবে না। ডিল করে তারা চলে গেলে ইউনশির শাশুড়ি এই কাগজটা যুবরাজকে দেয়। তবে যুবরাজ বলে, এটা বরং আপনি আপনার কাছে রেখে দিন। বর্তমানে ইউনশি বলে, এই হলো আপনাদের যুবরাজ, এই হলো ঝু ফ্যামিলি যাদেরকে আপনারা এত ভরসা করেন। সেখানকার একজন অফিসিয়াল ইউনশিকে মারতে আসলে একজন প্রিস্ট তাকে বাধা দেয়, অর্থাৎ এরা সবাই চুই আর রাজকুমার সুয়ের লোক। রাজকুমার সু বলে, এই জন্যই চুই তোমাকে এত ভালোবাসে। তুমি সত্যিই কাউকে ধোকা দাওনি, তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এর সঠিক বিচার পাইয়ে দেব। ইউনশি বলে, রাজকুমার, শাও ফ্যামিলি কখনোই কোনো অন্যায় করেনি, মানে সে চুইর পরিবারের কথা বলছে। রাজকুমার সু বলে, আমি জানি, তুমি এটা আমাকে দাও, আমি ওদের শাস্তির ব্যবস্থা করব। তবে তখনই যুবরাজ সেখানে আসে। তার হাতে একটা মশাল ছিল, আর আমাদেরকে দেখানো হয় নিচে একটা সুতা পড়ে আছে যেটার শেষ মাথা একদম অ্যানসেট্রাল হলের নিচে, আর যেখানে কিনা শত শত গান পাউডার রাখা আছে। এরপরে চুই আর লিউন একসঙ্গে শহর ছেড়ে চলে যাচ্ছিল। চুই তো ভীষণ মন খারাপ করেছিল। লিউন বলে, ও হয়তো এতক্ষণে লেডি ইনচার্জ হয়েও গেছে, তাহলে তুমি এত চিন্তা কেন করছো? চুই বলে, কেমন জানি মনে হচ্ছে সবকিছু হয়তো ঠিক মতো হবে না। লিউন বলে, বড় ভাইয়া মানে যুবরাজ বলেছে আজকে রাতের পরে রাজধানী থেকে কোনো কিছু নেওয়া বা রাজধানীতে কোনো কিছু আনা নিষেধ। চুই বলে, তার মানে অবশ্যই কোনো সমস্যা রয়েছে। সে ঘোড়ায় চললে লিউনের একজন সৈনিক এসে তার কানে কানে কিছু বলে। লিউন চুইয়ের অস্ত্র তার হাতে দিয়ে বলে, তোমার সঙ্গে আমার বিয়ে ক্যান্সেল, তুমি চলে যাও। সেই সৈনিক বলে, রাজকুমারী আপনি ওনাকে যেতে দিলেন কেন? লিউন বলে, আমি ভেবেছিলাম ইউনশি হয়তো টাকা পয়সার জন্য, ভালো থাকার জন্য ঝো ফ্যামিলিকে বেছে নিয়েছে, কিন্তু ও গত 7টা বছর ধরে ঝো ফ্যামিলিতে আছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। ইউনশি অবশ্যই চুইকে ডিজার্ভ করে। এদিকে যুবরাজ বলতে থাকে, এই সুতাটায় আগুন ধরিয়ে দিলে পুরো অ্যানসেট্রাল হল শেষ হয়ে যাবে, তাই ইউনশি ম্যাডাম একটু ভেবে দেখবেন যে এখন আপনার কি করা উচিত। রাজকুমার সু বলে, এখানে এগুলো সব পুড়ে গেলে তুমিও তো বাঁচতে পারবে না। যুবরাজ বলে, আর যদি এই দলিল বাবার কাছে যায় তাহলে আমার অবস্থা কি হবে ভেবে দেখেছো? তার চেয়ে বরং আমি তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে মরি। আর যদি ইউনশি ম্যাডাম দলিলটা আমাকে দিয়ে দেয় তাহলে আমি কথা দিচ্ছি আমি কিছুই করব না। সেখানে থাকা সবাই ইউনশির কাছে নত হয়ে বলতে থাকে ইউনশি যেন দলিলটা যুবরাজকে দিয়ে দেয়। ইউনশি কল্পনা করে সে চুইচিকে বলেছে শাওচিকে এখান থেকে নিয়ে যেতে। আর কয়দিন পর চুই আর রাজকুমারী লিউনকে খুঁজে বের করে শাওচিকে তাদের কাছে দিয়ে দিতে। ইউনশি রাজকুমার সুয়ের দিকে তাকায়, অন্যদিকে চুই তাড়াতাড়ি এদিকে আসতে থাকে। যুবরাজ সেই সুতায় আগুন লাগিয়ে দেয়, সব মানুষ ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। তবে তখন চুই এসে তাড়াতাড়ি সেই সুতাটা কেটে দেয় আর যুবরাজের দিকে অস্ত্র ধরলে যুবরাজ বলে, তুমি জানো আমি কে? আমি যুবরাজ। কিন্তু পরে সে দেখতে পায় চুই ইউনশিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাজকুমার সু বলে, তুমি দলিলটা আমাকে দিয়ে দাও। কিন্তু চুই বলে, আমি একা আপনাকে ঝামেলায় পড়তে দেব না, আমি আগে ইউনশিকে একটা নিরাপদ জায়গায় রেখে আসি, তারপর আপনাকে আমি এটা দেব। এরপর সে ইউনশিকে নিয়ে ঘোড়ায় চড়ে যেতে থাকে। তারা একটি নিরাপদ জায়গায় আসে। আজ প্রথমবার চুই আর ইউনশি দুজনেই একসঙ্গে অনেক খুশি ছিল। চুই বলে, আমি তোমাকে আর শাওচিকে রাজ্যের অন্য একটা জায়গায় নিয়ে যাব, আমরা এই সকল কিছু থেকে দূরে চলে যাব আর শান্তিতে বাঁচবো। ইউনশি বলে, তোমার রাজকুমারীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি আর শাওচি একাই চলে যেতে পারবো। চুই বলে, আমাদের বিয়ে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, ও আর আমি শুধুমাত্র বন্ধু। আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কারণ নইলে ওর অন্য একটা রাজ্যের রাজকুমারের সঙ্গে বিয়ে হয়ে যেত। ইউনশি তখন অনেক খুশি হয়। চুই তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি এখনো আমাকে অনেক ভালোবাসো। সে তাকে কিস করতে যাবে কিন্তু তখনই শাওচি চলে আসে। চুই বলে, এই ছেলেটা সব সময় ভুল সময় আসে। এরপরে সে রাজকুমার সুয়ের কাছে যেতে চাইলে ইউনশি বলে, চুই শাওচি আসলে। চুই বলে, আমি ফিরে আসলে এরপর বলো। এই বলে সে চলে যায়। তখনই সেখানে ইয়ানিউ আসে। সেই ইউনশিকে বলে, তুমি যেও না, তুমি আমার একমাত্র পরিবার। ইউনশি বলে, আমি তোমার সঙ্গে সারা জীবন কাটানোর ওয়াদা করেছিলাম, যদি চুই ফিরে না আসতো তাহলে আমি তোমার সঙ্গেই থাকতাম, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি চুইকে মারতে চাইছো।
আর আমার মনে হয় অ্যানসেন্ট্রাল হলের নিচে গান পাউডার রাখার প্ল্যানটাও তোমারই ছিল। ইয়ানিউ বলে, হ্যাঁ আমারই ছিল, কিন্তু বিশ্বাস করো তোমাকে আঘাত দেওয়ার চিন্তা কোনোদিন আমি করিনি। আমি শুধু চেয়েছিলাম ওই প্রমাণটা যাতে রাজকুমার সু পর্যন্ত না যায়, কারণ রাজকুমার সু এর কাছে গেলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ইউনশি তখন তাকে ডিভোর্স লেটার দেয়। ইয়ানিউ একদম অবাক হয়ে যায়। সে কাশতে শুরু করলে ইউনশি তাকে রুমাল দিতে চায়, তবে এরপর সে না দিয়ে চলে যেতে থাকে। ইয়ানিউ বলে, ভালো হতো যদি ও 7 বছর আগেই মারা যেত। ও যদি ফিরে না আসতো তাহলে আমার যুবরাজের সঙ্গে কাজ করার কোনো প্রয়োজনই ছিল না। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছু করেছি। ইউনশি বলে, পাগলামি করো না। মনে করো এই 7টা বছর একটা স্বপ্ন ছিল। তুমি ভালো হয়ে তোমার কাজ করে যাও, দেখবে একজন তোমার জীবনে আসবে যে সত্যি তোমাকে মন থেকে ভালোবাসবে। ইয়ানিউ বলে, তুমি কেন এরকম করছো? এখন তো ইউনও বেঁচে নেই, তোমার আর আমার মাঝখানে এখন কেউ নেই। ইউনশি বলে, তুমি ইউনের সঙ্গে কি করে এটা করতে পারলে? ও তোমার বাচ্চার মা হতে যাচ্ছিল। ইয়ানিউ বলে, না, আমার সন্তান শুধুমাত্র শাওচি। ইউনশি বলে, আমি তোমার স্ত্রী ছিলাম, তাই তোমার এই অন্যায়গুলো আমি কাউকে বলবো না, তবে এর চেয়ে বেশি করো না। এই বলে সে চলে যায়। ইয়ানিউ তার পেছনে যেতে চায়, তবে সুদা তাকে আটকে ফেলে। রাতের বেলা চুই ফিরে আসে। তারা ভীষণ খুশি ছিল, তবে হঠাৎ করেই শাওচি নিচে পড়ে যায়। তার জামা খুলে তারা দেখতে পায় তার বুকের মধ্যে একটা ব্লক হয়েছে। চুই বলে, এটা হয়তো রাজপ্রাসাদের বিষ। অর্থাৎ তারা শিওর হয়ে যায় যে এই কাজ করেছে যুবরাজ। এর পরের সিনে দেখা যায় ইউনশি ঝো ফ্যামিলিতে ফিরে এসেছে। সে যুবরাজকে বলে, আমি সেই দলিল আবার সিক্রেট কক্ষে রেখে দিয়েছি, আপনি দয়া করে আমার ছেলের অ্যান্টিডোট আমাকে দিয়ে দিন। যুবরাজ বলে, এই বিষটা এক ডাক্তার বাবার জন্য একটা ওষুধ বানাতে গিয়ে ভুল করে বানিয়ে ফেলেছিল। এখানে 108টা বিষাক্ত পোকামাকড়ের বিষ রয়েছে, আর এর অ্যান্টিডোট কেবলমাত্র আমার কাছেই আছে। এর অ্যান্টিডোট প্রতি সপ্তাহে একটা করে নিতে হয়। এভাবে 7টা অ্যান্টিডোট নিলে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ইউনশি দেখতে পায় সেখানে কেবলমাত্র একটা ওষুধ আছে। যুবরাজ বলে, কারণ বাকিগুলো আমি প্রতি সপ্তাহে আপনাকে একটা করে দেব। আপনি আমার হয়ে কাজ করবেন, বিনিময়ে আমি আপনাকে একটা করে ওষুধ দেব। আমি আপনার কাছে কিছু লুকাবো না, আসলে সবগুলো অ্যান্টিডোট আমার এই গলার লকেটটার মধ্যে আছে, আর এর লক কেবলমাত্র আমি খুলতে পারি। কেউ যদি জোর করে এটা ভাঙার চেষ্টা করে তাহলে এর ভেতরের ওষুধগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো, শুধু শুধু চালাকি করে নিজের ছেলেকে কষ্ট দেবেন না। ইউনশি বলে, এখন থেকে আমি আপনার হয়ে কাজ করব। যুবরাজ চলে গেলে ইউনশি তার লেডি ইনচার্জের জায়গায় এসে বসে। ওদিকে ডাক্তার শাওচিকে দেখে বলে, আমার কাছে এর কোনো ওষুধ নেই। একটু পরে ইউনশির কাছে ইয়ানিউ আসে আর বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো। ইউনশি বলে, উপদেষ্টা, আপনি ভুল ভাবছেন, আমি শুধুমাত্র আমার ছেলের জন্য এসেছি। আমি আমার ছেলের জন্য মরতেও রাজি আছি। ইয়ানিউ বলে, এভাবে কেন বলছো? ইউনশি বলে, তাহলে কিভাবে বলবো? আমরা 7টা বছর একসঙ্গে ছিলাম, তুমি আমাকে ভালো করে চেনো। আমার কাছে মা, চুই আর শাওচির চাইতে দামি কেউ নেই। এরাই আমার পরিবার, আর যে আমার পরিবারকে কষ্ট দিতে চাইবে সে আমার শত্রু। ইয়ানিউ বলে, তুমি কি বলতে চাইছো? শাওচিকে বিষ দেওয়ার প্ল্যান আমার ছিল। ইউনশি উঠে বলে, তোমার নয়? ইয়ানিউ কল্পনা করে সে যুবরাজকে বলেছিল, আপনি শাওচিকে কেন বিষ দিয়েছেন। যুবরাজ বলে, আপনি তো আমাকে সবসময় বলেন যে কোনো প্ল্যানের আরেকটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত, তাই তো আমি এটা আগেই সাজিয়ে রেখেছিলাম। এখন কাজে আসলো। এখন শাওচি, ইউনশি দুজনেই আমার হাতে। এবার আমি যা বলবো চুইকে তাই করতে হবে। ইয়ানিউ বলে, শুধুমাত্র চুইকে কন্ট্রোল করার জন্য আপনি এমন করেছেন, নাকি আপনি আমাকেও কন্ট্রোল করতে চাইছেন? যুবরাজ বলে, এমন কোনো ইচ্ছা আমার নেই, তবে আপনি আমাকে বাধ্য করবেন না। ইয়ানিউ ইউনশিকে বলে, আমি এখন যাই বলি তুমি আমার কথা বিশ্বাস করবে না। ইউনশি সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় ইউনশির শাশুড়ি বলছিল, আমার ইয়ানরু আসছে। ইয়ানরু হলো ইয়ানিউ ছোট ভাই। সে বলে, আমি ওকে আবার বিয়ে করাবো, সেই বউ হবে বাড়ির লেডি ইনচার্জ। ইউনশিকে আমি কিছুতেই সফল হতে দেব না। তখন ইয়ানিউ সেখানে আসলে তার মা বলে, ইয়ানরু কোথায়? ইয়ানিউ বলে, সে যখন আসছিল তখন আমি খবর পেলাম তার গাড়িকে নাকি কেউ অ্যাটাক করেছে। আমি সেখানে যাওয়ার আগেই ইয়ানরু মারা গেছে। তার মা প্রথমে হতাশ হয়ে যায়, তারপর বলে, কার এত বড় সাহস হলো আমাদের গাড়িকে অ্যাটাক করার? কিন্তু তখন সে ইয়ানিউকে বলে, এগুলো তুমি করেছো তাই না? ইয়ানিউ বলে, আপনি আমার মাকে মেরেছেন, আমি আপনার ছেলেকে মেরেছি, এখন আমরা সমান সমান হয়ে গেছি। তার মা বলে, এগুলো করতে কি ইউনশি তোমাকে বলেছে? ইয়ানিউ বলে, ছোটবেলা থেকেই লেখাপড়ায় আমি ভালো, সব কাজে আমি ভালো, কিন্তু আপনি আমাকে 2 চোখে দেখতে পারেন না, শুধুমাত্র ইয়ানরুকে ভালোবাসেন। এমনকি আপনি আমাকে মেরে ফেলার জন্য বরফের নদীতে ফেলে দিয়েছিলেন, তবে আপনি সফল হননি, কারণ ইউনশি আমাকে বাঁচিয়েছিল। একদিন তো আপনি আমাকে বিষও খাইয়েছিলেন, পরে আমি জানতে পারি আমি তো আপনার ছেলেই না। আমার মা তো একজন দাসী ছিল। তার মা বলে, তুমি ইয়ানরুর সঙ্গে এমনটা কি করে করতে পারলে? ও তো কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ইয়ানিউ তাকে সরিয়ে দিয়ে বলে, আপনি আর আমি দুজনেই ভালো করে জানি আপনি যে এখন কেন ইয়ানরুকে এখানে আসতে বলেছেন। এখন ইয়ানরু বেঁচে নেই, তার মানে ঝো ফ্যামিলির এখন একমাত্র উত্তরাধিকার আমি, আর আমার একমাত্র স্ত্রী ইউনশি।
সুতরাং ঝো ফ্যামিলির লেডি ইনচার্জ থাকবে শুধুমাত্র ইউনশি। এটা শুনে তার মা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে যুবরাজকে দেখানো হয়, যে কিনা বলছে রাজধানী থেকে কিছু আনা নেওয়ার জন্য রাজ সৈনিকদের স্থান পরিবর্তন করতে হবে। ইউনশি বলে এটা অনেক বড় কাজ, তার উপর মিলিটারি কাজ, এটা আমি কি করে করব? যুবরাজ তাকে একটা রিপোর্ট দিয়ে বলে এখানে সবকিছু লেখা আছে, শুধুমাত্র চুই যখন ঘুমিয়ে থাকবে তখন তার সিল এখানে লাগিয়ে দেবেন, বাকি সবকিছু অন্য কেউ দেখে নেবে। এদিকে চুইকে দেখানো হয়, তখন ইউনশি তার কাছে আসে। চুই প্রথমে জিজ্ঞেস করে শাওচি কেমন আছে। ইউনশি বলে কেমন আর থাকবে, অসুস্থ। চুই বলে এবার ওই শয়তান যুবরাজ কি করতে বলেছে? ইউনশি রিপোর্টটা দেখিয়ে বলে রাজ সেনাদের জায়গা পরিবর্তন করতে বলেছে, কিন্তু আমি জানি এটা করলে মহারাজ রেগে যাবে, আর মহারাজ তোমার কাছ থেকে তোমার সকল আর্মি নিয়ে নেবে। চুই বলে ইচ্ছে করছে আমি যুবরাজকে মেরে ফেলি। ইউনশি বলে পাগলামি করো না, আমরা তো আগেই ডিসাইড করেছিলাম আমি যুবরাজের বিশ্বাস অর্জন করব, এরপর তুমি আর রাজকুমার সু মিলে যুবরাজকে আটকাবে আর তার কাছ থেকে জোর করে অ্যান্টিডোট নিয়ে নেবে। চুই বলে তাহলে তুমি আমাকে একটা কথা দাও, এখন থেকে তুমি আমার কাছে আর কিছু লুকাবে না। আমরা 7 বছর নষ্ট করেছি, আর না। সে সিল করতে যাবে, কিন্তু তখনই ইউনশি বলে সিল করো না, আমার কাছে আরেকটা প্ল্যান আছে, তুমি আমার উপর বিশ্বাস রাখো, তোমার টাইগার ট্যালি আমাকে দিয়ে দাও। টাইগার ট্যালি হলো একজন জেনারেলের সর্বোচ্চ টোকেন, কিন্তু চুই ইউনশিকে টাইগার ট্যালি দিয়ে দেয়। এরপর সে তাকে জড়িয়ে ধরে। একটু পরে চুই লুকিয়ে যুবরাজের নিজস্ব প্যাভিলিয়নের দিকে যেতে থাকে। ইউনশি যুবরাজের কাছে গেলে যুবরাজ বলে তুমি কেন কাগজের সিল নিয়ে আসতে পারলে না? ইউনশি বলে আমি সিল কোথাও খুঁজে পাইনি, তবে আমি ওর টাইগার ট্যালি নিয়ে এসেছি। এটা শুনে যুবরাজ একদম অবাক হয়ে যায়। সে বলে কোথায় কোথায় রেখেছো টাইগার ট্যালি? ইউনশি বলে সেটা চুরি করা অনেক বড় অপরাধ, তাই আমি আজ আনিনি, তবে আমি দেখে এসেছি যে ও কোথায় রাখে। যুবরাজ তখন তাকে শাওচির এ সপ্তাহের ওষুধ দিয়ে দেয়। এরপরে ইউনশি একা দাঁড়িয়েছিল, তখন চুই এসে বলে আমি শাওচিকে বাঁচানোর ওষুধ খুঁজেছি, তবে পাইনি, কিন্তু একটা উপায় জানতে পেরেছি, যেভাবে করে এই বিষ কাটানো সম্ভব। শাওচির বাবার বুকের রক্ত 7 বার চাকু দিয়ে আঘাত করে বের করতে হবে, সেই রক্ত শাওচিকে বাঁচাতে পারবে। ইউনশি বলে একবার বের করাই তো কত কষ্ট, 7 বার বের করা মানে তো তাকে বাঁচানো যাবে না। চুই বলে আমি জানি, ইয়ানিও ছোট থেকেই অসুস্থ, তবে শাওচিকে তো বাঁচাতে হবে, আমি যাচ্ছি ওর কাছে, ও যদি না দেয় আমি ওকে জোর করব। তবে ইউনশি তাকে না করলে শাওচি বলে তুমি ওর জন্য এত চিন্তা কেন করছো? ইউনশি যদি আমি শাওচির বাবা হতাম, আমি আমার রক্ত দিয়ে শাওচিকে বাঁচাতাম। ইউনশি বলে আমি এক কাজ করি, টাইগার ট্যালি যুবরাজকে দিয়ে দিই, এটা দিলে সে আমাকে সবগুলো ওষুধ দিয়ে দেবে। চুই বলে তুমি জানো এর মানে কি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমার কাছ থেকে সব মিলিটারি পাওয়ার চলে যাবে। ঠিক আছে, বাদ দাও, তোমার পরিবার আছে, তোমার পরিবারকে বাঁচাতে তুমি আমাকে স্যাক্রিফাইস করতে চাও। ঠিক আছে। ইউনশি বলে জেনারেল আপনি তো দেখলেনই, আপনি এভাবে আমার কাছে আর আসবেন না, যুবরাজ যদি জানতে পারে তাহলে সে আমার পরিবারের ক্ষতি করতে পারে। এই কথা শুনে চুই সেখান থেকে চলে যায়। এরপরে ইউনশি টাইগার ট্যালি নিয়ে রাজকুমার সুয়ের কাছে যায়। সে বলে আমি সকল সৈন্যদের চাই, কারণ আমি যুবরাজকে মেরে ফেলতে চাই। রাজকুমার সু বলে তুমি কি বলছো? তুমি জানো এটা একটা চরম অপরাধ, তোমাকে মেরে ফেলা হবে। ইউনশি বলে আমার ছেলেকে যদি আমি বাঁচাতে পারি, চুইকে যদি আমি বাঁচাতে পারি, 30,000 সৈন্যরা যারা 7 বছর আগে মারা গেছে তাদের মৃত্যুর বিচার যদি আমি পাইয়ে দিতে পারি, তাহলে এতে আমার কোনো অসুবিধা নেই। তবে আমার একটা অনুরোধ আছে, এই বিষয়ে আপনি চুইকে বলবেন না। এরপর দেখা যায় মহারাজ তার 2 রাজকুমারকে ডেকেছে। মহারাজ বলে আমি শুনলাম 7 বছর আগে লোশিয়ারে যে ঘটনা ঘটেছে তাতে নাকি আমার যুবরাজের হাত রয়েছে। যুবরাজ নিচে বসে বলে বাবা আমি এই বিষয়ে কিছুই জানি না। রাজকুমার সু বলে বাবা আমার মনে হয় আপনার এই বিষয়ে তদন্ত করা উচিত। মহারাজ বলে কিছু ফালতু কথার ভিত্তিতে আমি যুবরাজকে কি করে তদন্ত করব? তবে আমি বুঝতে পারছি না এই কথাগুলো ছড়াচ্ছে কিভাবে, তাহলে লোকে পরবর্তীতে তোমাকে বিশ্বাস করবে কিভাবে? রাজকুমার সু বলে আমার কাছে একটা উপায় আছে। 7 বছর আগে লোশিয়া রিজের ঘটনায় বড় ভাই একবারও যায়নি। 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সে তাদের মেমোরিয়ালে গিয়ে একবারও সম্মান জানায়নি, তাই হয়তো জনগণ তার ব্যাপারে এইসব ভাবছে। যুবরাজ বলে কিন্তু এখন যদি আমি যাই তাহলে লোকে মনে করবে আমি গিলটি। তবে মহারাজ বলে আমার মনে হয় ও ঠিক কথা বলেছে। যুবরাজ হিসেবে তুমি একবারও সেখানে যাওনি, এটা জনগণ কিছুতেই মেনে নেবে না, তাই কাল সকালে তুমি সেখানে যাবে আর সেই সকল সৈনিকদের উদ্দেশ্যে সম্মান জানাবে। 2 রাজকুমারী এতে সম্মতি জানায়। একটু পর দেখা যায় চুই ঝো ফ্যামিলি থেকে তার জিনিসপত্র নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। সুদা বলে আপনার কি ম্যাডামের জন্য চিন্তা হচ্ছে না? চুই বলে শুনলাম যুবরাজ নাকি আজ সেই সব সৈনিকদের সম্মান জানাতে যাবে, আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। সুদা চলে গেলে চুই তার পায়ে থেকে একটা চাকু বের করে বলে রাজকুমার সুও যুবরাজকে কেন নিয়ে যাচ্ছে আমি জানি না, তবে যুবরাজ যেহেতু রাজধানী থেকে বের হবে তাই এটাই আমার সুযোগ। এদিকে যুবরাজ এদের দুজনকে বলছে হঠাৎ করে রাজধানী থেকে আমাকে বের হতে হচ্ছে, কেন জানি আমার বিষয়টা অদ্ভুত লাগছে। ইয়ানিও বলে ভয়ের কোনো কারণ নেই,
এখন চুইয়ের কাছে কোনো সৈন্য নেই, সে কিছুই করতে পারবে না। যুবরাজ বলে, তারপরও মনে শান্তি পাচ্ছি না। ইউংশি বলে, আমার কাছে একটা উপায় আছে। আপনি আমাকে একটা চিঠি লিখে দিন আপনার সৈন্যদের উদ্দেশ্যে। আমি তাদেরকে টেম্পল থেকে দূরে রাখবো। যদি টেম্পলের ভেতরে উল্টোপাল্টা কিছু হয় তাহলে আমার নির্দেশে তারা আপনাকে বাঁচাতে চলে আসবে। যুবরাজের এই আইডিয়া পছন্দ হয়, তাই সে সাথে সাথেই সৈন্যদের উদ্দেশ্যে চিঠি লিখে দেয়। কিন্তু সে চিঠিটা ইউনশিকে না দিয়ে ইয়ানিউকে দেয়, আর বলে যে চিঠিটা ইয়ানিউর কাছে থাকলেই হয়তো বেশি ভালো থাকবে। তবে একটু পরে ইউনশি ইয়ানিউর ঘরে গিয়ে সেই চিঠিটা বদলে দেয়। ইউনশি বেরিয়ে আসলে ইয়ানিউ এসে দেখতে পায় ইউনশি যে চিঠিটা রেখে গেছে সেটার মধ্যে কিছুই লেখা নেই, অর্থাৎ সেটা খালি। রাতের বেলা চুই সিটি গেট দিয়ে বের হয়, তবে তখন তার পেছনে ইউনশির ঘোড়ার গাড়ি চলে আসে। ইউনশি সেখানে থাকা গার্ডেদের টাইগার টালি দেখিয়ে বলে, মনে রাখবে মধ্যরাতের পর কোনো জীবন্ত প্রাণী যেন রাজধানী থেকে বের বা প্রবেশ করতে না পারে। চুই এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সে স্পষ্ট বুঝতে পারে ইউনশি চায় না যে চুই রাজধানী থেকে বের হোক, অর্থাৎ সে যেন সেফ থাকে। আর সে এটাও বুঝে যায় হয়তো ইউনশি যুবরাজকে মারতে যাচ্ছে। এরপরে ইউনশি যুবরাজের লেখা সেই চিঠিটা পুড়িয়ে ফেলে। তখন তার কাছে একজন সৈনিক এসে বলে, আমরা সকল কিছু রেডি করে ফেলেছি, আপনার নির্দেশ পেলেই যুবরাজের উপর 1000টা তীর নিক্ষেপ করা হবে। ইউনশি তাকে ধন্যবাদ জানায় আর সাবধানে থাকতে বলে। এরপরে টেম্পলে এক এক করে সবাই আসে। বাদ্যযন্ত্র বাজানো লোকেদেরকে রাজসেনারা ভালো করে চেক করছিল। সেই সব লোকেদের মধ্যেই চুই ছিল। একজন সৈনিক তাকে দেখে কিছু বলতে যাবে, তখনই ইয়ানিউ বলে, কে করছো তুমি? আজ অনুষ্ঠানে যদি দেরি হয় তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তাই সেই সৈনিক চুইকে যেতে দেয়। ইয়ানিউ মনে মনে বলে, আমি জানতাম তুমি আসবে, আজ আমি তোমার মরার স্বাদ মিটিয়ে দেব। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যায়। যুবরাজ তার বক্তৃতা দিচ্ছিল, তখন চুই ইউনশিকে সেখান থেকে নিয়ে যায়। চুই ইউনশির গায়ে হাত দিলে ইউনশি বলে, তুমি কি পরিস্থিতি দেখো না? চুই বলে, কিসের পরিস্থিতি? এমন এক অবস্থা যেখানে তোমাদের যুবরাজ আমার সৈনিক ভাইদের নিয়ে মজা করছে, তাদের প্রতি সহানুভূতি দেখানোর নাটক করছে। ইউনশি বলে, এগুলো বন্ধ করো, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। চুই বলে, কি কাজ? সে তখন টাইগার টেলিটা নিয়ে নেয় আর এরপর সেখান থেকে চলে যায়। আর গিয়েই সবার প্রথমে সে যুবরাজের গলায় চাকু ধরে। ইয়ানিউ বলে, তুমি কি জানো এটা মারাত্মক অপরাধ? চুই যুবরাজকে বলে, হাঁটু গেড়েও বসুনি, কেমন সম্মান জানাচ্ছ তুমি? সে তাকে হাঁটু গেড়ে বসায় আর এরপর মেমোরিয়াল ট্যাবলেটের দিকে তাকিয়ে বলতে থাকে, ভাইরা দেখো কে এসেছে, যুবরাজ এসেছে তোমাদেরকে সম্মান জানাতে। সে যুবরাজকে সেখানে মাথা নত করতে বলে। যুবরাজের পরে মাথা নত করে সম্মান জানাতে থাকে। ইউনশি মনে মনে বলে, চুই তুমি মরতে পারো না। সে সামনে এসে একটা তলোয়ার নিয়ে বলে, জেনারেল তুমি যদি যুবরাজকে মেরে ফেলো তাহলে আমিও নিজেকে শেষ করে ফেলবো। চুই বলে, আমি জানি তুমি আমাকে বাঁচাতে চাও, কিন্তু এখানে যদি কাউকে মরতে হয় সেটা না হয় আমি মরলাম। তখন যুবরাজের আদেশে একজন চুইর গায়ে একটা অস্ত্র নিক্ষেপ করতে চাইলে ইউনশি সেখানে চলে আসে আর সেই অস্ত্রটা তার গায়ে লেগে যায়। যুবরাজ উঠে বলে, এখনই চুইকে মেরে ফেলো, কিন্তু তখন ইউনশি টাইগার ট্যালি দেখিয়ে তীর নিক্ষেপ করতে বলে। সাথে সাথেই উপর থেকে শত শত তীর আসতে থাকে। চুই ইউনশি আর যুবরাজকে নিয়ে টেম্পলের ভেতরের প্যাভিলিয়নে চলে যায়। সেখানে সুদা সৈনিকদের নিয়ে চলে আসে। চুই বলে, তুমি কেন এসেছো? সুদা বলে, আমি সারা জীবন আপনার সঙ্গে থেকেছি, এখন আমি আপনাকে ছেড়ে চলে যাব? তারা সবাই ভেতরের প্যাভিলিয়নে চলে যায়। চুই সুদাকে বলে এই জায়গাটা ভালো করে গার্ড দিতে, যাতে বাইরের কোনো সৈনিক ভেতরে আসতে না পারে। তখন টেম্পলের সেই প্রিস্ট আসলে চুই বলে, আপনি যদি ইউনশিকে বাঁচাতে পারেন আমি সারা জীবন আপনার প্রতি ঋণী থাকবো। দয়া করে আমার জন্য একটা গেস্ট রুমের ব্যবস্থা করুন। প্রিস্ট রাস্তা দেখিয়ে দিলে চুই ইউনশিকে কোলে নিয়ে চলে আসে। এদিকে ইয়ানিউ সৈনিকদের বলে, যুবরাজকে ওরা ভেতরে নিয়ে গেছে, যে কোনো উপায়ে এই গেট ভাঙার ব্যবস্থা করো। অন্যদিকে চুই যুবরাজের লকেট ধরলে যুবরাজ বলে, একমাত্র আমি এটা খুলতে পারি, যদি জোর করে এটা খুলতে চাও তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তোমার যদি এতই সাহস থাকে তাহলে আমাকে মেরে ফেলো। চুই উঠে গেলে যুবরাজ বলে, খালি একবার প্রাসাদে যেতে দাও আমাকে, বাবাকে বলে দেখো আমি তোমার কি অবস্থা করি, আর ওই ইউনশি মেয়েটাকে আমি চরম শাস্তি দেব। চুই তার মুখে একটা কাপড় গুজে দেয় যাতে সে চিৎকার করতে না পারে। সুদা এসে বলে, বাইরে থেকে সেনারা গেট ভাঙতে শুরু করেছে, আমরা সর্বোচ্চ একদিন আটকাতে পারবো। এদিকে ইউনশি তার আঘাত দেখছিল, তখন চুই সেখানে আসে। সে তার আঘাত দেখে বুঝতে পারে এটা সেই উজিয়াং রাজ্যের বিষ, অর্থাৎ যুবরাজ এখনো উজিয়াং রাজ্যের সঙ্গে মিলে আছে। চুই তখন মুখ দিয়ে রক্ত বের করতে থাকে যাতে ইউনশির অর্গানে উজিয়াং রাজ্যের বিষ না ঢোকে। ইউনশি না করলে চুই বলে, এই বিষ বের করতে হবে, নইলে এটা তোমার শরীর অসুস্থ করে ফেলবে। এরপরে চুই নিজের একটা হাত ইউনশিকে দিয়ে বলে, তুমি যদি ব্যথা সহ্য করতে না পারো তাহলে আমাকে কামড় দিও। ইউনশি বলে, আমি পারবো। চুই বলে, ঠিক আছে, যদি তুমি চিৎকার করো তাহলে কিন্তু তোমার প্রত্যেক চিৎকারে আমি তোমার একটা করে পোশাক খুলে ফেলবো। ইউনশি বলে, তুমি এখনো আমাকে টিজ করছো? চুই বলে, তুমি আমাকে চেনো, আমি কিন্তু কথা রাখি। একটু পরে ইউনশি ব্যথা সহ্য করতে পারছিল না, তাই সে চুইর হাতে কামড় দিতে শুরু করে। এরপরে সুদা চুইকে বলে, জেনারেল আপনি নিজেই অসুস্থ,
আবার ম্যাডামের শরীরে বিষ বের করতে গিয়ে আপনার শরীর অনেক খারাপ হয়ে গেছে। চুই বলে, কাল আমি যুবরাজকে বাইরে নিয়ে গিয়ে সবার সামনে মেরে ফেলবো। তুমি ইউনশিকে রক্ষা করো, ওকে বলো ও যেন ইয়ানির কাছে আত্মসমর্পণ করে। সুদা বলে, এটা আপনি কি বলছেন? চুই বলে, আমি অলরেডি একবার মারা গেছি। সে তার হাতেই ইউনশির কামড়টা দেখে বলে, ওর ভালোবাসা না থাকলে আমি ফিরে আসতে পারতাম না। একজন সৈনিক হিসেবে অন্তত মানুষকে বাঁচিয়ে মরা ভালো। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। একটু পরে ইউনশি সেখানে আসে। সে সুদাকে বলে, তুমি আমাকে বলো কিভাবে এই বিষ বের করা যায়। সুদা বলে, অনেক বেশি ঘামতে হয়, শরীর যত বেশি ঘামবে তত ভেতর থেকে টক্সিন বের হবে। এরপরে তারা ঘরের ভেতরেই আগুন জ্বালায় আর গরম পানির ভেতরে চুইকে শুইয়ে রাখে। তখন একজন লোক এসে বলে, ওরা অনেক বেশি ভাঙচুর করছে। ইউনশি সুদাকে বলে, তুমি যাও, আমি এখানে আছি। সুদা চলে গেলে চুই বলে, আমাকে যেতে দাও, নয়তো ওরা চলে আসবে। ইউনশি ভাবতে থাকে, আমি কি করব, কিভাবে ওর শরীর থেকে ঘাম বের করব। তখনই সে তার উপরের জামাটা খুলে ফেলে। ধীরে ধীরে সে চুইয়ের বাথটাবের ভেতরে চলে আসে। ইউনশি চুইকে জড়িয়ে ধরলে চুই বলে, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছো? ইউনশি বলে, আমি চাই না তুমি আমার জন্য মরে যাও। চুই বলে, কিন্তু আমি তো চাই। ইউনশি বলে, আমি কিন্তু তাহলে তোমাকে একেবারে ভুলে যাব। চুই হেসে বলে, সত্যি কথা বলতে আমিও মরতে চাই না। এই কথা বলে সে ইউনশিকে কিস করে। একটু পরে ইউনশি দেখতে পায় চুই ঘামছে। সে তখন বলে, আমি জানি না আজকের পর আমরা দুজন বেঁচে থাকবো কিনা, তাই আজ আমি কোনো রিগ্রেট রাখতে চাই না। এই বলে সে চুইকে কিস করতে থাকে। বাথটাব থেকে পানি বাইরে পড়তে থাকে। বাহিরে এরা যুদ্ধ করছিল, যার তীর ঘর পর্যন্ত চলে আসে। তবে এরা দুজন তো আরেক দুনিয়ায় আছে। বাইরে এক যুদ্ধ চলছে, ভেতরে আরেক যুদ্ধ চলছে। একটু পর দেখা যায় চুই ভালো হয়ে গেছে। সে ইউনশিকে বলে, আলাদা সৈনিকদের রাখা তোমার একটা ভালো প্ল্যান ছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, আগামীকাল তারা ইয়ানির উপরে আক্রমণ করবে আর আমরা সবাই এখান থেকে যেতে পারবো। তুমি সাউচিকে নিয়ে লোশিয়ারে যেও। সেখানে আমি তোমাদের জন্য একটা বাড়ি বানিয়ে রেখেছি। সেখানকার সবাই তোমাকে চেনে, কারণ সেখানে আমার ঘরে তোমার একটা বড় ছবি টাঙানো ছিল। ইউনশি বলে, তুমি কখন যাবে? চুই বলে, আমিও যাব, একটু পরে, এখন ঘুমিয়ে পড়ো। তবে এরপর সে মনে মনে বলে, ইউনশি, তোমাকে বাঁচতে হবে। পরদিন সকালে দেখা যায় ভেতরের সেনাদের অবস্থা খুবই খারাপ ছিল। ইউনশি সেখানে আসলে একটা তীর দেখে বুঝতে পারে এটা তাদের তীর নয়, অর্থাৎ হয়তো অলরেডি তারা শত্রু সেনাদের দ্বারা ঘেরাও হয়ে গেছে। গতকাল চুই তাকে মিথ্যা কথা বলেছে। সে সুদাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যি করে বলো, চুই কোথায়? প্রথমে সুদা বলতে চায় না। এদিকে চুই যখন যুবরাজের ঘরে যায় তখন সে সেখানে যুবরাজকে দেখতে পায় না। সে সুদাকে ডাকলে একজন সৈনিক এসে বলে, যুবরাজকে ইউনশি ম্যাডাম আর সুদা নিয়ে গেছে। একটু পর যুবরাজ, ইউনশি আর সুদা একসঙ্গে মেইন গেট দিয়ে বাইরে আসে। ইয়ানিউ বলে, চুই কোথায়? তবে সুদা চাকু দিয়ে পেছন থেকে যুবরাজকে খোঁচা দিলে যুবরাজ বলে, সবাই আমার কথা শুনুন, গতকাল রশিয়া রিজের সৈনিকদের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য আমি সারা রাত টেম্পলের ভেতরে ছিলাম, এখানে কিছুই হয়নি। তবে আমাদেরকে দেখানো হয় একটু আগে ইউনশি যুবরাজের কাছে গিয়েছিল। সে তাকে বলে, আমি আপনাকে বাঁচাতে পারবো, তবে শর্ত হলো আপনি আমাদের কাউকে বন্দি করতে পারবেন না আর চুইয়ের কোনো ক্ষতি করতে পারবেন না। যুবরাজ বলে, তুমি ভুলে যেও না যে তোমাকে তোমার ছেলেকে বাঁচাতে হবে। ইউনশি বলে, আমি জানি আমার ছেলেকে তার বাবার রক্ত দিয়ে বাঁচানো সম্ভব। আপনি মনে রাখবেন, আমি যদি আপনাকে মারতে পারি তাহলে আমি ইয়ানিউকেও মারতে পারবো। যুবরাজ বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি চুইকে এত ভালোবাসো, তোমরা দুজনেই পাগল। ইউনশি বলে, চুইকে বাঁচিয়ে রাখার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এরপরে তারা সবাই রাজধানীর উদ্দেশ্যে চলে যাচ্ছিল। তবে রাস্তার মাঝখানে ঘোড়া নিয়ে চুই দাঁড়িয়ে থাকে। ইউনশি বলে, তোমরা যাও, আমি চুইয়ের সঙ্গে কথা বলছি। এরপরে ইউনশি চুইয়ের কাছে আসলে চুই বলে, আমি জানি তুমি সাউচিকে বাঁচানোর জন্য এগুলো করছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি সাউচিকে বাঁচানোর ওষুধ নিয়ে আসবো, তোমাকে যুবরাজের হয়ে কাজ করতে হবে না। ইউনশি বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, গত 7টা বছর ধরে আমি ঝো ফ্যামিলির হয়ে কাজ করছি। এখন ওই বাড়ির বড় মহিলা অসুস্থ। আমার মনে হয় অলরেডি আমি তোমার মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়ে নিয়েছি, তাই এখন আমি ঝো ফ্যামিলির ইনচার্জ হয়ে বাঁচতে চাই। চুই বলে, তাহলে আমার কি হবে? ইউনশি বলে, যেদিন থেকে তুমি ফিরে এসেছো সেদিন থেকেই আমাদের মধ্যে একটার পর একটা বিপদ দেখা দিচ্ছে। দেখো, এখন সাউচিও আমাদের মধ্যে জড়িয়ে গেছে। সাউচি আমার সবকিছু, আমি তাকে এসবের মধ্যে জড়াতে চাই না। এই বলে ইউনশি চলে যায়। এরপরে যুবরাজ তার এক সৈনিককে বলতে থাকে, ইচ্ছে করছে ইউনশিকে মেরে ফেলতে। সেই সৈনিক বলে, আমরা আমাদের ওয়াদা ভাঙতে পারবো না, তাহলে সেই দলিল ইউনশি মহারাজকে দিয়ে দেবে। যুবরাজ বলে, ওকে এমন ভাবে মারতে হবে যেন কেউ বুঝতেও না পারে যে এই কাজটা আমি করেছি। সৈনিক বলে, উপদেষ্টাকে কিভাবে বোঝাবেন? যুবরাজ বলে, তাকে বোঝানোর কিছু নেই, সে যখন বুঝতে পারবে ততক্ষণে অলরেডি আমি আমার কাজ করে ফেলেছি। এরপরে মহারাজ 2 রাজকুমারকে ডেকে এনে বলে, আমি একটা সিক্রেট মেসেজ পেলাম। উজিয়াং রাজ্যের সৈনিকরা নাকি আবারও বিদ্রোহ করতে শুরু করেছে। তারা আমাদের সীমান্তে বসবাসকারী কয়েকটা পরিবারকে শেষ করে ফেলেছে। রাজকুমার সু বলে, হঠাৎ করে এরকম কেন হবে? আমার মনে হচ্ছে এর পেছনে কেউ আছে।
যুবরাজ বলে, আমি মিলিটারি কিছু বুঝি না, তবে আমার মনে হচ্ছে এটা হয়তো সামনের দিকে আরো বড় হবে। তাই বাবা, জেনারেল চুইকে পাঠিয়ে এখনই সেই জায়গাটাকে শান্ত করতে হবে। মহারাজ বলে, চুই ছাড়া কি আমাদের আর কোনো জেনারেল নেই? যুবরাজ বলে, আছে, তবে আমার মনে হয় সেই বেশি দক্ষ। রাজকুমার সু তাদেরকে আটকাতে পারে না। মহারাজ এতে সম্মতি দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় রাজকুমার সু বলছে, যুবরাজ তোমাকে সীমান্তে পাঠাচ্ছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ও কিছু প্ল্যান করেছে। চুই বলে, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু ইউনশিকে দেখে রাখবেন। তখন সে দেখতে পায় ইউনশির সামনে দাঁড়িয়ে আছে। ইউনশি সেখানে একটা ভিটের ওপর চুইয়ের জন্য একটা গিফট রাখে আর মনে মনে বলে, জানি না তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা। চুই সেখানে গিয়ে সেই গিফটটা হাতে নেয়। এরপর সে ইউনশিকে ডাকে। সে বলে, তুমি সাবধানে থেকো। ইউনশি বলে, আপনি চিন্তা করবেন না, আমি এখন ঝো ফ্যামিলির ইনচার্জ। যুবরাজ আমার কিছু করতে পারবে না, আপনি সাবধানে থাকবেন। এই কথা বলে সে যেতে থাকলে চুই পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি যদি মরে যাই তুমি কিন্তু আমার জন্য কেঁদো না। এই বলে সে চলে আসে আর ইউনশিও সেখান থেকে চলে যায়। এরপরে যুবরাজ মহারাজের কাছে আসে। সে বলে, বাবা, আমি আপনার চিন্তা দূর করতে এসেছি। আপনার কি মনে আছে উজিয়াং রাজ্যের এক জেনারেল আমাদের জেলখানায় বন্দী আছে? মহারাজ বলে, হ্যাঁ, চুই তাকে গ্রেফতার করেছিল। তাকে আমি কতবার সুযোগ দিয়েছি, তবে সে স্যারেন্ডার করেনি, আর কোনো কিছু স্বীকারও করেনি। যুবরাজ বলে, এখন আমি তার ব্যাপারে একটা জিনিস জানতে পেরেছি। সে মেয়েদের প্রতি খুবই দুর্বল। আমার মনে হয় একটা ভালো মেয়ে যদি আমরা তার কাছে পাঠাতে পারি, তাহলে হয়তো তাকে আমরা কাজে লাগাতে পারবো। মহারাজ বলে, শুধু মেয়ে হলেই হবে? একটা বুদ্ধিমান চালাক মেয়ের প্রয়োজন, যে কিনা তাকে নিজের কথা দিয়ে ভোলাতে পারবে। এমন মেয়ে কোথায় পাবো? যুবরাজ বলে, আছে তো, উপদেষ্টার স্ত্রী। সে যেমন সুন্দরী তেমনি অনেক বুদ্ধিমতী। মহারাজ বলে, একে তো সে উপদেষ্টার স্ত্রী, তার উপর তুমি ভালো করে জানো যে চুইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। উপদেষ্টা কি এগুলোতে রাজি হবে? যুবরাজ বলে, আমরা তো তাকে বেশি কিছু করতে বলছি না, শুধুমাত্র উনি নিজের কথা দিয়ে সে জেনারেলকে বোঝাবে, আর আমাদের গার্ডেরা তো সেখানে থাকবেই। মহারাজ বলে, ইউনশি যদি রাজি না হয়? যুবরাজ বলে, আপনার কথায় তাকে রাজি হতেই হবে। আর তাছাড়া সে রাজকুমার সুকে অনেক ভরসা করে। আপনি যদি রাজকুমার সুকে দিয়ে তাকে এই প্রস্তাব দেওয়ান, তাহলে সে অবশ্যই রাজি হবে। মহারাজ তার কথায় রাজি হয়ে যায়। এরপরে ইউনশি একটা ফানুস পুড়িয়ে দিয়ে চুইয়ের জন্য প্রার্থনা করছিল। তখন রাজকুমার সু চলে আসে আর বলে, চুইয়ের জন্য প্রার্থনা করছো? ইউনশি বলে, আপনি এত রাতে? রাজকুমার সু তাকে মহারাজের সিক্রেট মিশনের সেই অর্ডারটা দেয়। সে বলে, চুই এখন এখানে নেই, তাই যুবরাজ এই প্ল্যান করছে, তুমি বরং পালিয়ে যাও। ইউনশি বলে, পালিয়ে গেলে শাওচির ওষুধ আমি কোথায় পাবো? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক নিজেকে বাঁচিয়ে নিতে পারবো। এরপরে ইউনশি জেলখানায় সে লোকের সঙ্গে দেখা করতে আসে। সেই লোক প্রথমে তার সঙ্গে আজে বাজে কথা বলতে থাকলে ইউনশি বলে, আপনি দিংকে চেনেন? আসলে এই দিং হলো এই জেনারেলের প্রেমিকা। অন্যদিকে চুই তার সেনাদের নিয়ে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যাচ্ছিল। তখন তার কাছে একটা গুপ্ত চিঠি আসে, যেখানে লেখা ছিল যে ইউনশিকে মহারাজের আদেশে উজিয়াং রাজ্যের জেনারেলের সঙ্গে দেখা করতে পাঠানো হয়েছে। চুই বুঝতে পারে এটা নিশ্চয়ই ইউনশির কোনো ক্ষতি করার প্ল্যান। তাই সে সুদাকে বলে, এই ফাইটটা তুমি দেখে নাও, আমাকে এখন যেতে হবে। এদিকে ইউনশি যা যা বলছিল প্রথমে ওই লোক সম্মতি জানায়, কিন্তু যখন ইউনশি চলে যাচ্ছিল তখন সে বলে, আপনি কি জানেন চুইয়ের সঙ্গে আমার পুরনো শত্রুতা, আজ আপনি একা আমার কাছে এসেছেন, আমি তো আপনাকে এভাবে যেতে দিতে পারি না। সে ইউনশির সঙ্গে জোর জবরদস্তি করতে চায়। ওই সময় দেখা যায় চুই জেলখানায় চলে এসেছে। জেলখানার গার্ডেরা বলে, আপনি অস্ত্র নিয়ে ভেতরে যেতে পারবেন না। চুই তাদের কাছে অস্ত্র জমা দিয়ে সামনে গেলে আরো কিছু মুখোশ পরা লোকেরা চলে আসে। তারা বলে, যুবরাজ আদেশ করেছে আজ ভেতরে কেউ যেতে পারবে না। চুই তখন হাত দিয়েই তাদেরকে মারতে শুরু করে। এদিকে ইউনশি সেখানে একটা ভাঙা কাঁচ উঠিয়ে নিজেকে মেরে ফেলতে চায়, তবে তখনই দরজা ভেঙে চুই চলে আসে। সে সেই লোককে একটা ঘুষি মেরে ফেলে দেয় আর ইউনশিকে নিজের পোশাকটা পরিয়ে দেয়। ইউনশি এবার চিৎকার করে কাঁদতে থাকে। তাকে শান্ত করে চুই সেই লোককে ইচ্ছে মতো মারে আর মারতে মারতে একেবারে মেরেই ফেলে। এরপরে সেই ইউনশিকে কোলে নিয়ে যাওয়ার সময় ইউনশি বলে, তুমি কেন ফিরে আসলে? চুই বলে, এখন থেকে আমি আর কখনো তোমাকে একা রেখে কোথাও যাব না। সে সেই সকল সেনাদের উপর দিয়ে ইউনশিকে নিয়ে চলে যায়। এরপরে তারা দুজন গাড়ি দিয়ে যাওয়ার সময় চুই বলে, আমি ভেবেছিলাম আমি রাজধানী থেকে চলে গেলে হয়তো ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, কিন্তু এখন তো দেখছি ওরা চায় না যে আমি এখান থেকে যাই। ইউনশি বলে, তোমার ফিরে আসা একদম উচিত হয়নি। এখন মহারাজের কাছে বিচার যাবে যে তুমি মহারাজের আদেশের অমান্য করেছো। তুমি বরং ফিরে যাও, আমি এদিকটা ভালো করে দেখে তারপরে তোমাকে খবর পাঠাবো, তখন তুমি ফিরে আসবে। আমি নিরাপদে থাকতে চাই, তবে সবাইকে নিয়ে তুমি এখন আবার সীমান্তে চলে যাও। চুই বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার চিঠির অপেক্ষায় থাকবো। এদিকে দেখা যায় ইয়ানিউর কাছে যুবরাজের সেই সিক্রেট সৈনিক আসে আর সে বলে, আমি ভেবেছিলাম আমি গিয়ে আপনার স্ত্রীকে বাঁচিয়ে নেব, তবে এর আগেই চুই চলে এসেছে। ইয়ানিউ বলে, চুই কি একাই এসেছে? সৈনিক বলে, হ্যাঁ। ইয়ানিউ এরপর তার যুবরাজের একটা টোকেন দিয়ে বলে, সৈন্যদের প্রস্তুত করতে বলো।
এদিকে ইউনশি শাওচির সঙ্গে দেখা করতে চাইলে ইয়ানিউ তাকে না করে। সে বলে, আমার একটা জিনিস চাই, সেটা আমাকে দাও, তাহলে তুমি শাওচির সঙ্গে দেখা করতে পারবে। আসলে সে যুবরাজের সঙ্গে উজিয়াং রাজ্যে সেই দলিলটা চায়। ইউনশি তাকে সেটা দিয়ে বলে, যুবরাজ রেগে যদি আমাকে শাওচির ওষুধ না দেয়। ইয়ানিউ বলে, আমি এগুলো শাওচির জন্যই করছি, আমি অবশ্যই ওকে বাঁচাবো। এদিকে চুইয়ের কাছে ইউনশির চিঠি আসে, যেখানে ইউনশি ইয়ানিউর ব্যাপারে লিখেছে। সেখানে রাজকুমার সু আসলে চুই সেই চিঠিটা রাজকুমার সুকে দেখায়। তখন একজন সৈনিক এসে বলে, উপদেষ্টা যুবরাজের সঙ্গে উজিয়াং রাজ্যের দলিল মহারাজকে দেখিয়ে দিয়েছে, আর এখন মহারাজ যুবরাজকে বন্দী করতে বলেছে। রাজকুমার সু বলে, এখন সবকিছু এলোমেলো হয়ে যাবে। চুই বলে, আপনি এখন প্রাসাদে যান, আপনি এখন একদম শান্ত হয়ে থাকবেন। রাজকুমার সু বলে, তুমি এটা কি বলছো? আমি তোমাদেরকে একা রেখে যাবো না। চুই বলে, আপনাকে রাজা হতে হবে, আমরা যে এত কষ্ট করেছি সেগুলো সব নষ্ট হতে দেয়া যাবে না। আপনি রাজা হয়ে আমাদের কষ্ট লাঘব করবেন, সেই 30,000 সৈনিককে বিচার পাইয়ে দেবেন। তবে যুবরাজ না যেতে চাইলে চুই তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে ইয়ানিউ যুবরাজের কাছে আসে। ইয়ানিউ বলে, আমি সেই দলিলটা মহারাজকে দিয়ে দিয়েছি, এখন মহারাজ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সে এই গোল্ডেন রড দিয়ে আমাকে বলেছে, যদি আপনি সারেন্ডার করেন তাহলে আপনাকে জেলখানায় দিতে, আর যদি না করেন তাহলে চরম শাস্তি দিয়ে মেরে ফেলতে। যুবরাজ পেছনে থাকা সৈনিককে বলে, তুমি তো আমার লোক, তুমি কেন ওকে মারছো না? ইয়ানিউ বলে, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, এটা আপনার সৈনিক না, এটা হলো উজিয়াং রাজ্যের যুবরাজ লিউশা। যুবরাজ বলে, তার মানে শুরু থেকেই তুমি ছিলে সবকিছুর মাস্টার মাইন্ড। ইয়ানিউ বলে, আমি তো আপনার মতো রাজদ্রোহী কাজ করিনি। যুবরাজ বলে, আমি বাবার সঙ্গে দেখা করতে চাই। তবে ইয়ানিউ তাকে একটার পর একটা আঘাত করে সেখানেই মেরে ফেলে। এরপর সে তার লকেটটা নিয়ে নেয় আর বলে, যুবরাজ পালিয়ে গেছে, সারা রাজ্যে তাকে খোঁজার ঘোষণা করে দিন। লিউশা বলে, আজ আমরা আমাদের 7 বছর আগের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব। সিন চলে যায় 7 বছর আগে, যেখানে ইয়ানিউ উজিয়াং রাজ্যের যুবরাজ অর্থাৎ লিউশার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে সৈনিকদের সকল ইনফরমেশন দিয়ে দেয়। লিউশা বলে, আপনি ঝো ফ্যামিলির উত্তরাধিকার, রাজ পাঠশালার একজন শিক্ষক, যুবরাজের উপদেষ্টা, আপনি আমাকে কেন সাহায্য করছেন? ইয়ানিউ বলে, আমার মামাতো ভাই চুই রাজকুমার সুয়ের হয়ে কাজ করে, আমি শুধু একটা জিনিস চাই, তাকে যেন আপনারা মেরে ফেলেন। এদিকে শাওচির অবস্থা খুব খারাপ ছিল। অন্যদিকে চুই ঘরে আসলে দেখতে পায় ইয়ানিউ তার ঘরে বসে আছে। সে তাকে ধরে বলে, তুমি কোনো বাবা হওয়ার যোগ্যই না, শাওচি এখনো অসুস্থ, আর তুমি যুবরাজের নামে গিয়ে মহারাজকে অভিযোগ করে এসেছো। আজ আমি তোমার বুক থেকে রক্ত নিয়ে নেব। ইয়ানিউ বলে, আমার বুক থেকে তুমি যতই রক্ত নাও না কেন, শাওচিকে তুমি বাঁচাতে পারবে না। যদি আমার রক্ত দিয়ে শাওচিকে বাঁচানো যেত তাহলে আমি এতদিন অপেক্ষা করতাম না। চুই বলে, তুমি কি বলছো এগুলো? ইয়ানিউ বলে, তুমি একটা গাধা, আমি বুঝি না ইউনশি তোমার মধ্যে কি দেখে। এই কথা শুনে চুই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওই সময় আড়াল থেকে লিউশা বের হয়। ইয়ানিউ বলে, ও ওর বুক থেকে রক্ত বের করার সাথে সাথেই ওকে মেরে ফেলবেন। অন্যদিকে ইউনশি চুইশিকে বলে, আমি দেখলাম একটু আগে জেনারেল আর উপদেষ্টা কথা বলছিল। ইউনশির সাথে সাথে বুঝে যায় যে চুই হয়তো সত্যিটা জেনে গেছে। সে সামনে আসতে থাকলে চুই এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, এতগুলো বছর ধরে তুমি অনেক কষ্ট করেছো। ইউনশি বলে, তুমি আমার কথা শোনো, তোমার সঙ্গে শাওচির কোনো সম্পর্ক নেই। তবে চুই তাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। সে বলে, এতগুলো বছরে তুমি তো অনেক কিছুই করলে, এবার ওর বাবা হিসেবে আমাকে কিছু করতে দাও। সে শাওচির কাছে গেলে শাওচি বলে, মাস্টার আপনি কাঁদবেন না, আমি কিন্তু কাঁদছি না। চুই বলে, তোমার কি আমাদের 5 বছরের ডিলের কথা মনে আছে? শাওচি বলে, আছে, আপনাকে হারাবো, আমার মাকে রক্ষা করব। চুই বলে, এখন ঘুমিয়ে পড়ো, আমি কথা দিচ্ছি ঘুম থেকে উঠে তুমি দেখবে তুমি ভালো হয়ে গেছো। সেই ইউনশির দেওয়া উপহারটা শাওচির হাতে দিয়ে দেয়। ওদিকে ইউনশি চিৎকার করে চুইকে ডাকতে থাকে, দরজা ধাক্কাতে থাকে, তবে চুই দরজা খোলে না। চুই জামা খুলে চাকু দিয়ে নিজের বুকে আঘাত করে। সে শাওচির সঙ্গে কাটানো দিনগুলো মনে করছিল। একটু পর ইউনশি দরজা ভেঙে চলে আসে। চুই তাকে রক্ত দিয়ে বলে, আমাদের ছেলেকে বাঁচিয়ে নাও। ইউনশি চুইয়ের বুকে একটা কাপড় ধরলে চুই চলে যেতে চায়। সে বলে, আমাকে দেখলে শাওচি ভয় পেয়ে যাবে, আর আমার ঘরে ভালো ওষুধ আছে, আমি ঘরে চলে যাচ্ছি। চুই বাইরে আসলে আরো বেশি অসুস্থ হয়ে যায়। সে নিজে থেকেই একটা ওষুধ বের করে সেটা খেয়ে যেতে শুরু করে, আর আড়াল থেকে এরা দুজন তাকে দেখছিল। ঘরে ইউনশি শাওচিকে সেটা দিতে চাইলে ইয়ানিউ এসে বাটিটা আছাড় মেরে ভেঙে ফেলে। ইউনশি সেখানে যেতে চাইলে ইয়ানিউ তাকে ধরে রাখে। ইউনশি তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার কাছে আসবে না, তোমাকে আমার 2 চোখে দেখতে ইচ্ছে করছে না। সে কাঁদতে কাঁদতে 2 হাত দিয়ে সেগুলো তুলতে থাকে। ইয়ানিউ এরপর যুবরাজের লকেট থেকে সেই ওষুধটা বের করে শাওচিকে খাইয়ে দেয়। ইউনশি বলে, তুমি ওষুধ কি করে আনলে? তুমি যুবরাজকে মেরে ফেলেছো? তাহলে এই সকল প্ল্যান? ইয়ানিউ বলে, এইগুলো আমি শুধুমাত্র করেছি যাতে চুইয়ের বুকে আমি আঘাত করতে পারি। ইউনশি তাকে ধরে বলে, আমি তোমাকে ছাড়বো না। ইয়ানিউ বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি শাওচিকে অবশ্যই বাঁচাবো, কিন্তু চুইকে আজ মরতেই হবে। ইউনশি তাকে ধাক্কা দিয়ে চুইয়ের কাছে যেতে থাকে।
এদিকে চুই বাড়িতে আসে, তবে তখনই তার উপরে কিছু লোকেরা অ্যাটাক করে দেয়। ওই সময় ইউনশি ঘোড়া নিয়ে সেখানে আসে আর চুইকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে যায়। এরপরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। চুই ইউনশিকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে সেই বৃদ্ধ মহিলা বলেছে আমি আর সর্বোচ্চ 5 বছর বাঁচবো, এজন্যই আমি রাজকুমারীকে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আমি জানি এতে তুমি অনেক কষ্ট পেয়েছো। এগুলো বলে চুই অজ্ঞান হয়ে যায়। ইউনশি ডাক্তারকে বলে, ও কি সত্যি কথা বলছে? এটা কি করে হতে পারে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর দেখা যায় ইউনশি শাওচির কাছে বসে আছে। সে কল্পনা করে একটু আগে ডাক্তার তাকে বলেছে উজিয়াং রাজ্যের জেলখানায় থাকার সময় সেখানকার এক মহিলা চুইকে পছন্দ করে ফেলে, তবে চুই তার প্রস্তাবে রাজি হয় না। এই জন্য সেই মহিলা তাকে বিষ দেয়। সেই মহিলা বলে যদি চুই এক রাত সেই মহিলার সঙ্গে কাটায় তাহলে সে চুইকে অ্যান্টিডোট দিয়ে দেবে। তবে চুই রাজি হয় না, কারণ সে আপনাকে ধোঁকা দেয়নি। ইউনশি কল্পনা করে কিভাবে আসার পর থেকে চুই তাকে ফেরত নেওয়ার জন্য কত চেষ্টা করেছে। তখন সেখানে ইয়ানিউ আসে। সে বলে, ইউনশি, চুইকে আমার হাতে দিয়ে দাও। ইউনশি বলে, শাওচি আর চুইকে তুমি ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে রাজি আছি। ইয়ানিউ বলে, তুমি ওকে বাঁচাতে আমার সঙ্গে থাকবে। ইউনশি বলে, আর যদি তুমি ওকে মেরে ফেলো তাহলে আমিও ওর সঙ্গে মরে যাব। ইয়ানিউ তাকে ধরে একজন লোককে ডেকে বলে শাওচিকে এখান থেকে নিয়ে যেতে। এরপরে সে ইউনশির হাত বেঁধে দিয়ে বলে, 7 বছর আগে আমি প্ল্যানিং করেছিলাম যাতে ও আর ফিরে আসতে না পারে, কিন্তু ও ফিরে এসেছে, এইবার আমি আর ওকে বাঁচতে দেব না। ইউনশি বলে, আমি ভেবেছিলাম আমার শত্রু শুধুমাত্র তোমার মা আর যুবরাজ, আমি তো ভাবতেও পারি না যে আসল মাস্টারমাইন্ড তুমি। ইয়ানিউ বলে, ঘৃণা করো তুমি আমাকে? করো, ঘৃণা করলেও ভালো, অন্তত তুমি আমাকে ইগনোর তো করবে না। এই বলে সে চলে যায়। সে দুজন গার্ডকে বলে যায় ইউনশি যাতে কোথাও যেতে না পারে। তবে সকাল হতেই চুই এসে সেই দুজন গার্ডকে অজ্ঞান করে ইউনশির কাছে আসে। ইউনশি বলে, তুমি কেন আসলে? তোমার শরীর এখন কেমন আছে? চুই বলে, ভালো আছে, চলো আমরা এখান থেকে চলে যাব। ইউনশি বলে, আমরা এখন কোথায় যাব? চুই বলে, ভরসা করো আমাকে। এরপর দেখা যায় সে তাকে তাদের পুরনো বাড়িতে নিয়ে এসেছে, যেটা 7 বছর আগে পড়ে গিয়েছিল। ইউনশি কল্পনা করে ছোটবেলায় কিভাবে সে আর চুই একসঙ্গে খেলা করত। বড় হওয়ার পরেও চুই যখন তলোয়ার প্র্যাকটিস করতো তখন ইউনশি তার জন্য চা নিয়ে আসতো। চুই বলে, মা আপনি কি দেখছেন, আমি চুই আর শাওচি দুজনকে নিয়ে বাড়িতে চলে এসেছি। তখন শাওচি এসে বলে, মা চুইচি আপু বলল মাস্টার নাকি আমার বাবা। ইউনশি বলে, সত্যি, তুমি শাও বংশের ছেলে, চুই তোমার বাবা, আর এই বাড়ি তোমার বাড়ি। তবে শাওচির চুইকে বাবা ডাকতে একটু অন্যরকম লাগছিল। চুই বলে, তুমি আমাকে যা খুশি তাই ডাকতে পারো। শাওচি বলে, তাহলে আমার বাবা কি খারাপ মানুষ? চুই বলে, ইয়ানিউ 7 বছর তোমার দেখাশোনা করেছে, ও আমাকে ঘৃণা করে, তোমাকে না, তাই তুমি কখনোই ওকে খারাপ ভাববে না। এদিকে ইয়ানিউ সে গার্ডদের উপর রেগে গেলে লিউসা বলে, চুই যত অসুস্থই থাকুক, দুইজন লোক ওর সামনে কিছুই না, তাই এদের উপর রাগ না করে আপনি ভেবে দেখুন চুই এখন কোথায় যেতে পারে। রাতের বেলা ইউনশি ঘরে ঢুকলে দেখতে পায় সারা ঘর তাদের বিয়ের দিনের মতো সাজানো হয়েছে, আর চুই বিয়ের পোশাক পরে আছে। সে বলে, যখন বাড়ি আবার নতুন করে ঠিক করা হয় তখন আমি তাদেরকে বলেছি আমি বাড়ি যেমন দেখে গিয়েছি তেমনই যেন থাকে। ইউনশি বলে, তাহলে তুমি একটু বাইরে যাও। এরপরে চুই ভেতরে আসলে দেখতে পায় ইউনশি বউ সেজে দাঁড়িয়ে আছে। ইউনশি চুইকে আজ বিয়ের জন্য প্রপোজ করে। চুই বেচারা খুশিতে কান্নাই করে দেয়। ইউনশি বলে, আজ আমাদের আবার বিয়ে হয়েছে, তুমি কিন্তু আর আমাকে ছেড়ে যেতে পারবে না। চুই বলে, আমি চুই কখনো তোমাকে ডিভোর্স দিইনি, তুমি আমার স্ত্রী ছিলে, আছো, আর আজীবন থাকবে। ইউনশি বলে, আমাকে একটা কথা দিতে হবে, এখন থেকে দুঃখ কষ্ট যাই হোক আমরা একসাথে থাকবো। চুই বলে, ঠিক আছে, তবে আমাকেও একটা কথা দিতে হবে, যদি কাল আমি মরে যাই তাহলে কিন্তু তুমি আবার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার জীবনটা নষ্ট করবে না। ইউনশি এই কথায় রাজি হতে চায় না, তবে চুই বলে, আমি শুধু চাই তোমরা বেঁচে থাকবে। তাই ইউনশি রাজি হয়ে যায়। এরপরে সে ইউনশিকে কিস করতে যাবে, তখনই শাওচি এসে বলে, আমার ঘুম ধরছে না। চুই বলে, তুমি আসলেই একটা পচা ছেলে। এরপরে সে তাকে কোলে উঠিয়ে ঘোরাতে থাকে। তারা তিনজনই ভীষণ খুশি ছিল। মাঝরাতে দেখা যায় ইউনশি আর চুই একসঙ্গে আছে। চুই বলে, কাল সকালে ওরা অবশ্যই এখানে চলে আসবে। ইউনশি বলে, আমি শাওচিকে নিয়ে যাব, শাওচিকে একটা নিরাপদ জায়গায় রেখে তারপর আমি যুবরাজের লাশ খুঁজে বের করব। পরে মহারাজকে গিয়ে বলবো যে ইয়ানিউ কিভাবে তাকে ধোকা দিচ্ছে। চুই বলে, ঠিক আছে, ততক্ষণ আমি ইয়ানিউকে আটকে রাখবো। এরপর সে তাকে কিস করে, আর এখানে আবারও তাদের মধ্যে সবকিছুই হয়ে যায়। এদিকে ইয়ানিউ বুঝতে পারে যে চুই হয়তো তাদের পুরনো বাড়িতে লুকিয়ে আছে। সে লিউসাকে বলে, আপনি মারবেন শুধুমাত্র চুইকে, আমার পরিবারে যেন কিছু না হয়। পরদিন চুই ইউনশিকে তৈরি করে দেয়। শাওচি কান্না করছিল, কারণ সে এখান থেকে যেতে চাইছিল না। তখনই বাইরে সেনাদের শব্দ শোনা যায়। চুই ইউনশি আর শাওচিকে পেছনের গেট দিয়ে বের করে দেয়। সে বলে, ইউনশি, পেছনে দেখো না, চলে যাও।
ইউনশি ঘোড়ায় উঠে বলে, তুমি আমাকে কথা দাও, আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবে। চুই যখন গেট লাগিয়ে দেয় তখন শাওচি বাবা বলে চিৎকার করে ডাক দেয়। চুই ওই সময় ভীষণ খুশি হয়ে যায়। সে শাওচির সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। পরে সে তলোয়ার নিয়ে সামনে এসে বলে গেট বন্ধ করতে। গেটের বাইরে থেকেও সবাই এরপরে গেটের তক্তা দিয়ে ভালো করে আটকে দিতে থাকে। চুই বলে, আমি আমার পরিবারকে যেতে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা যে তাদেরকে ছুতে চাইবে তাকে আগে আমাকে ছুতে হবে। ইয়ানিউ বলে, ইউনশি আর শাওচি কোথায়? চুই বলে, আমার পরিবার দিয়ে তোমার কি দরকার? ইয়ানিউ বলে, ওটা আমার পরিবার, আমি ইউনশিকে পাওয়ার জন্য কত কিছু করেছি। চুই রেগে গিয়ে বলে, তোমার কাজের জন্য তুমি ইউনশিকে দোষ দেবে না। তুমি আগে থেকেই এমন, তুমি একটা হিপোক্রিট। নিজেকে দুর্বল সাজিয়ে রেখেছো যাতে ইউনশি তোমার উপর দয়া দেখিয়ে তোমার সাথে থাকে। ইউনশিকে বাদ দিয়ে দিলেও তোমার ক্যারেক্টার ভালো হয়ে যাবে না। লিউসা বলে, তোমাকে আজ আমরা শেষ করে ফেলবো। চুই বলে, 7 বছর আগে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, সেটা মনে হয় আমার ভুল হয়ে গিয়েছিল। লিউসা তার সৈনিকদের চুইকে মারতে বলে। এদিকে মারামারি হচ্ছিল আর ওদিকে ইয়ানিউ ঘরের ভেতরে গিয়ে দেখে সেখানে ঘর বাসর ঘরের মতো সাজানো হয়েছে। এদিকে ইউনশি ইয়ানিউদের বাড়িতে গিয়ে ভাবতে থাকে যুবরাজের বডি ইয়ানিউ কোথায় রাখতে পারে। তখন সে একটা ঝিলের পানিতে নামে আর বুঝতে পারে এখানেই হয়তো যুবরাজের বডি আছে। অন্যদিকে চুই একটানা ফাইট করছিল আর এদিকে রাগে দুঃখে ইয়ানিউ সেতার বাজাচ্ছিল। মারামারির এক পর্যায়ে চুইর গায়ে তীর লেগে যায়, তার শরীর অনেক খারাপ হয়ে যায়। ইউনশি বডি নিয়ে রাজপ্রাসাদের গেটে গিয়ে বলে, আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। এদিকে চুই আর লিউসার মধ্যে ফাইট হচ্ছিল। চুই লিউসার গায়ে তলোয়ার ঢুকিয়ে দেয়। ওই সময় ইয়ানিউর সেতারের তার ছিঁড়ে যায় আর তার আঙুল কেটে যায়। তখন চুইর শরীর একেবারে খারাপ হয়ে যায়। ওই সময় ইউনশি রাজ সেনাদের নিয়ে সেখানে চলে আসে। সকল সেনারা লিউসা আর ইয়ানিউকে ধরে ফেলে। ইয়ানিউ বলে, উপরওয়ালা এত নিষ্ঠুর, আমার সঙ্গে সে এমনটা কি করে করতে পারলো? তবে ইউনশি তার কোনো কথা না শুনে চুইকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ওই সময় হঠাৎ করেই লিউসা তার লুকানো একটা অস্ত্র চুইর দিকে ছুঁড়ে মারতে চায়, তবে সেটাই ইউনশির গায়ে লাগবে দেখে ইয়ানিউ ইউনশির সামনে চলে আসলে সেই অস্ত্র তার গায়ে লেগে যায়। সে নিচে পড়ে যায়। লিউসা বলে, এই তীরে উজিয়াং রাজ্যের ভয়ঙ্কর বিষ লাগানো আছে। আমি ভেবেছিলাম চুই, আমি তোমাকে মারতে পারবো না, তাহলে আমি তোমার শরীরে বিষ দিয়ে দিই যাতে তুমি আজীবন অসুস্থ থাকো, কিন্তু সেটাও আমি পারলাম না। চুই রেগে তার দিকে যেতে থাকে আর ইউনশি ইয়ানিউকে ধরে। ইয়ানিউ ইউনশির হাত ধরে বলে, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? ইউনশি বলে, আমি চেয়েছিলাম মহারাজকে বলে আমি তোমার জীবন ভিক্ষা চাইব। ইয়ানিউ বলে, আমি ভেবেছি তুমি আমাকে ঘৃণা করো, এজন্য হয়তো আমি হেরে গেছি, কিন্তু তুমি এখনো আমার ভালো চাও, এটা শুনে আমি অনেক খুশি। তোমার কি মনে আছে আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল? তখন আমাদেরকে দেখানো হয় ওই দিন ইয়ানিউ বরফের নদীতে পড়ে গিয়েছিল। সে চিৎকার করে বলছিল, আমাকে কেউ বাঁচাও। তখন ইউনশি গায়ে একটা লাল শীতের পোশাক পরে সেখানে আসে, তবে সে ইয়ানিউকে উঠাতে পারছিল না, কারণ সে নিজেও অনেক ছোট ছিল। সে চুইকে ডাকতে থাকে। এরপর চুই আসলে তারা দুজনে মিলে ইয়ানিউকে ওঠায়। ইউনশি তার শীতের পোশাকটা ইয়ানিউকে দিয়ে দেয়। ইয়ানিউ বলে, ওই দিন আমি বুঝতে পেরেছি তোমার গায়ে লাল জামা অনেক ভালো লাগে। এরপর থেকে আমি এই আশায় থেকেছি একদিন তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তুমি বিয়েতে লাল একটা পোশাক পরবে। কিন্তু তোমার বিয়ে হয়, তুমি লাল পোশাক পরো, তবে আমার জন্য না, চুইর জন্য। তখন আমার অনেক খারাপ লাগে। আমি চুইকে আমাদের জীবন থেকে সরিয়ে দিতে চাই। আমি সফল হই, আমি তোমাকে বিয়ে করি, কিন্তু চুই যাওয়ার পর থেকে তুমি আর কখনোই লাল জামা পরোনি। ইউনশি, আমি সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু তোমার সঙ্গে না। আমি তোমাকে ওয়াদা করেছিলাম আমি তোমাকে রক্ষা করব। আজ আমি আমার ওয়াদা রেখেছি। আর এরপরেই ইয়ানিউ মারা যায়। রাজসেনারা তার বডিটা নিয়ে যায়। এরপরে চুই লিউসাকে মেরে ফেলে। চুই প্রচন্ড অসুস্থ হয়ে যায়, সে নিচে পড়ে যায়, তবে এরপরও সে হাসছিল। ইউনশি তার কাছে আসলে চুই বলে, অবশেষে সবকিছু শেষ হলো। ইউনশি তাকে উঠিয়ে বলে, চলো ডাক্তারের কাছে যাই, কিন্তু চুই বলে, না, আগে চলো শাওচির কাছে যাই। তারা একসঙ্গে ঘোড়ায় চড়ে যাচ্ছিল, তবে ওই সময় চুই একদম অসুস্থ হয়ে যায় আর ঘোড়া থেকে নিচে পড়ে যায়। ইউনশি তাকে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি ওষুধ খুঁজে নেব, তুমি ভালো হয়ে যাবে। চুই বলে, দেখো আজ তুষার পড়ছে। ইউনশি বলে, হ্যাঁ, আজ তুষার পড়ছে। আমরা সবাই এখান থেকে চলে যাব। আমরা এমন একটা জায়গায় যাব যেখানে কেউ আমাদেরকে চেনে না। আমরা নতুন করে আমাদের সংসার গোছাবো। চুই, আমি প্রতিদিন রাইস কেক খেতে চাই। তুমি বিশ্বাস করো, তুমি ভালো হয়ে যাবে। চুই বলে, তুমি যা চাও তাই হবে। আর এই কথা বলেই সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ইউনশি এখানে অনেক ভয় পেয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে কয়েক মাস পরে সিন দেখানো হয় যেখানে রাজধানীর একজন স্টোরি টেলার অনেক লোকেদের চুই আর ইউনশির লাভ স্টোরি শোনাচ্ছিল। এখানে সে বলে যে চুই মারা গেছে, তবে তখন একজন লোক বলে, আপনি মিথ্যা কথা বলছেন। ওই দিন আমি দূরে এক ছোট্ট গ্রামে রাস্তার পাশে একটা বাড়ি দেখেছি। আমার মনে হয় সেটাই আমাদের জেনারেল, যে কিনা এখন তার পরিবার নিয়ে ভালো আছে।
আপনারা ওনার কথা শুনবেন না, আমাদের জেনারেল এখনো বেঁচে আছে। এরপরে দেখা যায় সত্যি চুই, ইউনশি, শাওচি দূরে একটা গ্রামে এসে বসবাস করতে শুরু করেছে। হয়তো চুই জেনারেলের কাজ ছেড়ে দিয়েছে, তাই রাজ্যের বেশিরভাগ মানুষ জানেই না যে সে বেঁচে আছে কিনা। বর্তমানে ইউনশি প্রেগনেন্ট। ইউনশি আর শাওচি একসঙ্গে খেলছিল। চুই দূর থেকে তাদেরকে দেখছিল। তখন লিউন এসে বলে, আমরা এখনো তোমার বিষের কোনো চিকিৎসা পেলাম না। চুই বলে, এগুলো আর খোঁজাখুঁজি করো না, ওটা পাওয়া যাবে না। তবে যাই হোক, আমি খুশি। আমার হাতে কম সময় আছে বলেই আমার প্রত্যেকটা দিন এখন আমার কাছে অনেক মূল্যবান মনে হয়। লিউন বলে, তুমি চিন্তা করো না, আমরা খোঁজ চালিয়ে যাব। তখন শাওচি চুইকে তাদের সঙ্গে খেলতে ডাকে। ইউনশি মন ভরে চুইকে দেখতে থাকে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে অনেক ভালো লেগেছে। চুই আর ইউনশিকে তো অবশ্যই ভালো লেগেছে, তবে ইয়ানিউকেও আমার অনেক ভালো লেগেছে। মাঝখানে ওর প্রতি আমার অনেক রাগ হয়েছিল, তবে শেষে ওর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছে। তোমরা বলো, তোমাদের কার ক্যারেক্টার সব থেকে বেশি ভালো লেগেছে? ড্রামাটা কেমন লেগেছে সেটাও আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।